প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছি, এমন সময় আমার ছোট নবাব আমার কাছে এসে আমার হাতে একটা বাজারের ব্যাগ, একটা বাজারের লিস্ট আর সাথে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলল, শুভ্র ভাইয়া, আম্মু বলেছে তোমাকে তাড়াতাড়ি বাজারে যেতে, আর এখানে যা লিখে আছে সবকিছু বাজার করে নিয়ে আসতে বলেছে। ঠিক আছে ছোট নবাব, আমি ফ্রেশ হয়ে এখনই যাচ্ছি। তুমি বড় আম্মুকে বলো যে ভাইয়া ফ্রেশ হয়ে বাজারে যাবে, কেমন? শুভ্র ভাইয়া, আমার জন্য চকলেট আনবে না বাজার থেকে? আমি আমার ছোট নবাবের এমন মলিন চেহারাটা দেখে ওর গাল দুটো হালকা টেনে দিয়ে হাসি মুখে বললাম, আমি বাজারে যাব আর আমার ছোট নবাবের জন্য চকলেট আনবো না তা কি করে হয়? তুমি নিশ্চিন্তে বই নিয়ে পড়তে বসো, ভাইয়া আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবে, কেমন? আমার কথা শুনেই ছোট নবাবের মুখে হাসি ফুটে ওঠে। তখন ছোট নবাব আমার হাতে ধরে টেনে বসিয়ে দেয় আর আমার গাল দুটো হালকা টেনে দিয়ে বলে, শুভ্র ভাইয়া, তুমি অনেক ভালো, আর তুমি তাড়াতাড়ি বাজারে গিয়ে আমার জন্য চকলেট নিয়ে আসো। কথাটা বলেই ছোট নবাব চলে যায় আর আমি ফ্রেশ হয়ে টাকা আর বাজারে ব্যাগ নিয়ে রওনা দিই বাজারের দিকে। আপনারা হয়তো এতক্ষণ ভাবছেন কে এই ছোট নবাব, নিশ্চয়ই আমার ছোট ভাই হবে, তাই তো? কিন্তু না, ছোট ভাই ঠিকই, কিন্তু আমার আপন ভাই না। আর আমার আপন বলতে পৃথিবীতে আমি নিজেকেই চিনি, কারণ আমি একজন অনাথ। চলুন বাজারে যেতে যেতে আপনাদের সাথে নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি অভ্র, আগে পরে কিছু নাই। বাবা মা ছোটবেলায় আমাকে ছেড়ে আকাশে তারা হয়ে গেছে। এরপর থেকেই এই এলাকার সুনামধন্য চেয়ারম্যান আশরাফ আহমেদ আমাকে লালন পালনের দায়িত্ব নেয়। আমার মনে আছে ছোট সময় আমার মা এদের এখানে কাজ করত, আর আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার মা মারা যায়। এরপর থেকেই এই আশরাফ আহমেদ আমাকে তার বাড়িতে রেখে দেয়। লোকে বলে আপনজন যখন ছেড়ে চলে যায় তখন আল্লাহ তাআলা এমন করে ব্যবস্থা করে দেয় যেন সেই মানুষটা কখনো আপনজনের অভাবটা বুঝতে না পারে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি আশরাফ আহমেদের বাসায় কাজ করলেও তারা কখনো আমার সাথে এমন ব্যবহার করেনি যেটা আমাকে মনে করে দেয়া যায় আমি একজন অনাথ আর আমি এই বাড়িতে কাজ করি। সব সময় তারা আমাকে নিজের ছেলের মতোই দেখে আসছেন। আর তাই তো আমি যেন জীবনে বড় হতে পারি সেই জন্য আমার লেখাপড়ার ব্যবস্থাও করে দিয়েছেন। আর হ্যাঁ, আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আর আমি আশরাফ আহমেদ কে বড় আব্বু আর তার ওয়াইফকে বড় আম্মু বলে ডাকি। আর এতে তারাও অনেক খুশি হয়। আশরাফ আহমেদের এক ছেলে, নাম আয়ান আহমেদ, যাকে আমি ছোট নবাব বলে ডাকি, সে এবার ক্লাস 8-এ পড়ে। আর তার এক বড় মেয়ে আছে, নাম জান্নাতুল ফেরদৌস অধরা। সবাই তাকে অধরা বলেই ডাকে, আর তিনি এবার অনার্স প্রথম বর্ষে পড়েন। আপনাদের সাথে বেশ লম্বা একটা পরিচয় দিয়ে দিলাম, আর এই ফাঁকে কিন্তু আমি বাজারটাও করে ফেলেছি, কিন্তু আপনারা টেরও পেলেন না। এবার চলেন সবাই মিলে বাসার দিকে যাই, গিয়ে দেখি গল্পের বাকি অংশে আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে। আমি বাজার নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই দেখি ছোট নবাব দাঁড়িয়ে আছে, আর আমি তাকে দুটো চকলেট হাতে ধরিয়ে দিতেই নাচতে নাচতে বাসার ভিতরে চলে যায়। আর আমি বাজারগুলো নিয়ে বড় আম্মুর কাছে যাই। আমাকে দেখতে বড় আম্মু বলল, তুই এতক্ষণে আসলি বাজার থেকে? দে তাড়াতাড়ি, রান্নাটা শেষ করি, তোদের আবার কলেজের টাইম হয়ে যাচ্ছে। কোথায় দেরি করলাম, এই গেলাম আর এই বাজার নিয়ে চলে আসলাম। আর এই নাও তোমার বাকি টাকা। টাকাটা লাগবে না, ওটা তোর কাছে রেখে দে, কলেজে যাবি, হাত খরচ লাগবে না। আমার কাছে আছে, এখন আর লাগবে না। আর কাজের ছেলেকে এত লাই দিও না, তাহলে তোমার মাথায় চড়ে বসবে। আমার কথাটা শুনেই বড় আম্মু একটু রেগে যায়। তখন তিনি রাগী কণ্ঠে বলল, শুভ, আরেকবার যদি এই কথা তোর মুখে শুনি তাহলে এক থাপ্পড়ে সবগুলো দাঁত ফেলে দিব। আর এখন তুই অধরার কাছে যা, সকালে ঘুম থেকে উঠে তোকে ডাকছে। তখন আমি বলেছি তুই বাজারে গেছিস, এখন গিয়ে শুনে আয় কেন ডাকছিল। বড় আম্মু তুমি রাগ করো কেন? আমি তো তোমার সাথে মজা করছি। আর আর যাই বলো, তুমি রাগলে ঠিক কিরণমালার কটকটির মতোই লাগে। ওরে শয়তান পোলা, আমি কটকটি? তুই দাঁড়া এখানে, আমি তোর ব্যবস্থা করছি। বড় আম্মুর কথা শুনেই আমি ওখান থেকে হাওয়া হয়ে যাই, কারণ ওখানে দাঁড়ালেই বিপদ। এখন যাই অধরা ম্যামের রুমে, গিয়ে দেখি ম্যাডাম আমার জন্য কি হুকুম জারি করে রাখছে। আমি অধরা আপুর রুমের সামনে এসে দেখি অধরা আপু মনোযোগ দিয়ে পড়ছে, তাই আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, আপু আসতে পারি? আমার কথা শুনেই অধরা পড়া বন্ধ করে দরজার দিকে তাকায়। তখন আমাকে দেখে বলল, আয় ভেতর আয়। অধরার কথা শুনে আমি তার রুমে প্রবেশ করি। তখন অধরা আবার বলল, সকালবেলা আমার সাথে দেখা না করে কোথায় গেছিলি? আপু আমি তো বাজার করতে গেছিলাম। কেন, আপনার কি কিছু আনতে হবে নাকি? তাহলে বলুন, আমি নিয়ে আসবো। না, কিছু লাগবে না। আর তোকে না বলেছি প্রতিদিন সকালে উঠে সবার আগে আমার সাথে দেখা করবি, পরে অন্য কাজে যাবি? আর শোন,
কয়েক মাস পর তো সেমিস্টার পরীক্ষা, তাই ভালো করে পড়বি। আরে আপু, আমি যখন ঘুম থেকে উঠি তখন আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে কি করে আপনার সাথে আগে দেখা করব? আর আমি তো আপনাদের বাড়ির কাজের লোক, তাই এত লেখাপড়া করে কি হবে? যা হবার তাই হবে। আমার কথাটা শোনার সাথে সাথে অধরা রেগে আগুন হয়ে যায় আর চেয়ার থেকে উঠে এসে আমাকে ঠাস করে দুটি চড় মারে। অধরার চড় খেয়ে আমি মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকি। তখন অধরা আমাকে রাগী কণ্ঠে বলে, আমার কথার সাথে উল্টোপাল্টা একটা কথা বলে চর দিয়ে দাঁত ফেলে দিব। আর শোন, আমি ঘুমিয়ে থাকি আর জেগে থাকি, তুই ঘুম থেকে উঠে সবার আগে আমার সাথে দেখা করবি। আর তুই এই বাড়ি কাজের ছেলে নাকি অন্য কিছু, সেটা সময় হলে বুঝে যাবি। মনে থাকবে আমার কথা, নাকি কানের নিচে আরেকটা দিতে হবে? "জি আপু, মনে থাকবে।" এখন চুপ করে রুমে গিয়ে পড়তে বস, একটু পর একসাথে কলেজে যাব। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ অধরার রুম থেকে বেরিয়ে আসি, কারণ এখন কথা বললেই কথার সাথে মায়ের ফ্রিতে পাবো। এই বাড়িতে আমি কাউকে এত ভয় পাই না যতটা অধরাকে পাই, তাই সবসময় চেষ্টা করি তার কাছ থেকে পালিয়ে বেড়াতে। আগে আমার সাথে এমন করতো না, কিন্তু আজ প্রায় 6 মাস হলো মানুষটার আমার সাথে ব্যবহার পাল্টে গেছে। এখন আমার লেখাপড়া, চলাফেরা সবকিছুর কৈফিয়ত তার কাছে দিতে হয়। আর আমার লেখাপড়া নিয়ে অধরা যতটা চিন্তা করে, যদি নিজের লেখাপড়া নিয়ে এতটা চিন্তা করতো তাহলে পরীক্ষায় একসাথে 2টা গোল্ডেন A+ পাইতো। কিন্তু কে শুনে কার কথা? আমি নাকি রেজাল্ট খারাপ করলে তার অনেক বড় লস হয়ে যাবে, তাই আমার উপর তার এই অত্যাচার। তারপর আমি রুমে এসে কিছুক্ষণ মনোযোগ দিয়ে লেখাপড়া করি। কিছুক্ষণ পরে আমার ছোট নবাব এসে বলে যায় খাবার খাওয়ার জন্য, আর তাই আমি কলেজের জন্য একেবারে রেডি হয়ে চলে যাই খাবার খেতে। তারপর আমি সবার সাথে বসে খাবার খেয়ে নেই। পরে আমি আর অধরা আপু কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমার বাসা থেকে কলেজ বেশি দূরে না, হেঁটে গেলে 20 থেকে 25 মিনিট সময় লাগে, তাই অধরা আপুর সাথে প্রতিদিন আমাকে হেঁটেই কলেজে যেতে হয়। আর আমাকে এক প্রকার তার গার্ড বলা যায়। আমি আর অধরা আপু হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি, আর অধরা আপু হাজারটা কথা বলছে আর আমি শুধু শুনছি, আর মাঝে মধ্যে হ্যাঁ আর না এই 2 শব্দে তার কাছে কথার জবাব দিচ্ছি, কারণ বেশি কথা বললেই আবার গালে লাল করে দিবে। আমি আর অধরা আপু কিছু দূর যেতেই সামনে থেকে অধরা আপুর 2 বান্ধবী আমাদের সাথে যোগ দেয়। তাদের আমি আগে থেকেই চিনি, একজন হলো শিমলা আপু আর একজন হলো অন্তরা আপু। তারা 2 জন আমাদের সাথে যোগ দেওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ শিমলা আপু আমাকে বলল, শুভ্র, তোমাকে একটা কথা বলি। জি আপু, বলেন। শুভ্র, তুমি দিনকে দিন সুন্দর হয়ে যাচ্ছ। তোমাকে দেখতে একদম প্রিন্সের মতো লাগে। কলেজের অনেকেই তো তোমার উপর ক্রাশ খায়। শিমলাপুর কথা শুনে আমি কি উত্তর দিব ভেবে পাচ্ছি না, তাই মাথাটা নিচের দিক দিয়ে তাদের সাথে হেঁটে যাচ্ছি। তখন পাশ থেকে অন্তরা আপু বলল, একদম ঠিক বলেছিস শিমলা। শুভ্রকে দেখে মনেই হয় না অধরাদের বাড়ি কাজের ছেলে। দেখতে যেমন সুন্দর আর স্মার্ট, আর সাথে নামটাও দারুণ, শুভ্র। ওদের কথা শুনে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তখন আমি অধরার দিকে তাকাতেই দেখি অধরার ফর্সা মুখটা রাগে লাল হয়ে গেছে। আর তখন অধরা আমাকে বলল, শুভ্র, তুই কলেজে চলে যা, আমি ওদের সাথে আসতেছি। অধরার কথা শুনে পাশ থেকে অন্তরা আপু বলল, কেন অধরা, শুভ একা যাবে কেন? আমাদের সাথেই যাক না, একসাথে কথা বলতে বলতে যাই। অন্তরা আপুর কথা শুনে অধরা আপুর রাগটা মনে হয় আরো একটু বেড়ে গেল। তখন অধরা বলল, শুভ্র, তোকে না বললাম চলে যেতে, তাহলে এখনো যাস না কেন? তাড়াতাড়ি যা, আমি কলেজে এসে তোর সাথে কথা বলবো। ঠিক আছে আপু, আপনারা সাবধানে আসেন, আমি গেলাম। কথাটা বলেই আমি সেখান থেকে একটু দ্রুত হেঁটে চলে আসি, আর অধরা আপু আর তার 2 বান্ধবী মিলে আস্তে আস্তে হেঁটে আসতে থাকে। তখন শিমলা আপু বলল, অধরা, তুই শুভ্রকে চলে যেতে বললি কেন? আমাদের সাথে যেত, তাহলে শুভ্ররও ভালো লাগতো, সাথে আমাদেরও একটু ভালো লাগতো। কত কিউট একটা ছেলে, এখন একা একা হেঁটে যাবে। শিমলার কথা শুনে অধরার রাগে গা জ্বলে যাওয়ার অবস্থা। অধরার এখন ইচ্ছে করছে শিমলার গালটা চড়ে মেরে লাল করে দিতে, কিন্তু বন্ধুত্বের খাতিরে এটা করতে পারছে না। তখন অধরা বলল, শিমলা, আমার সামনে একদম ঢং করবি না, তোর ঢং দেখলে আমার গা জ্বলে যায়। শুভ্র কেন আমাদের সাথে যাবে? ও ছেলে মানুষ, তাইও একা কলেজে যাবে। আর তোদের সাথে শুভ্র কলেজে গেলে মানুষ খারাপ বলতে পারে। অধরার কথা শুনে পাশ থেকে অন্তরা বলল, তোর সাথে শুভ কলেজে গেলে যদি লোকে খারাপ না বলে, তাহলে আমাদের সাথে গেলে খারাপ বলবে কেন? নাকি তুই চাস না শুভ তোকে ছাড়া আর কারোর সাথে কথা বলুক? মানে অন্য মেয়ের সাথে কথা বললে তোর হিংসে হয়? আরে না অন্তরা,
লোকেরা সবাই জানে যে শুভ্র অধরার কাজের লোক, তাই এলাকার লোকজন অধরার সাথে শুভ্রকে দেখলেও কিছু মনে করবে না, তাই না অন্তরা? শিমলার কথাটা শোনার সাথে সাথে অধরার পায়ের রক্ত মাথায় উঠে যায়। রাগে চোখ মুখ লাল হয়ে যায়, কারণ অধরা সব সহ্য করতে পারে, কিন্তু অধরার সামনে শুভ্রকে নিয়ে কেউ বাজে কথা বললে এটা একদম সহ্য করতে পারে না। তখন অধরা বলল, শিমলা আর অন্তরা, তোরা দুজন আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোদেরকে আজকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং করছি। আর যদি কখনো ভুলেও শুভ্রকে নিয়ে একটা বাজে কথা বলিস, তাহলে আমার চেয়ে খারাপ তোদের জন্য আর কেউ হবে না। আর শিমলা, তুই এতক্ষণ যে কথাগুলো বললি, এটা তুই ছাড়া অন্য কেউ হলে এতক্ষণে আমিও জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। তাই বলছি, শুভ্রকে নিয়ে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবি। কথাটা বলেই অধরা তাড়াতাড়ি হেঁটে শিমলা আর অন্তরাকে একটু পিছনে ফেলে দেয়। তখন শিমলা আর অন্তরা জোরে হেঁটে অধরার কাছে যায়। তখন শিমলা বলল, আরে অধরা, তুই আমাদের উপর এত রেগে গেলি কেন? আমরা তো তোর সাথে মজা করছিলাম, শুধুমাত্র তোকে একটু রাগানোর জন্য। প্লিজ দোস্ত, মাফ করে দে, আমরা আর কখনো তোর সাথে এমন মজা করব না। আচ্ছা যা, মাফ করে দিলাম, কিন্তু কখনো আর আমার সামনে বা পেছনে শুভ্রকে নিয়ে কোনো মজা করবি না। আর একটা কথা মনে রাখিস, শুভ্র আমাদের বাড়ির কোনো কাজের ছেলে না, সে আমাদের পরিবারের একজন সদস্য। আর শিমলা, আমার মনে হয় আমাদের অধরা ম্যাডামের মনে শুভকে নিয়ে কিছু একটা চলছে। দেখলি না, আমার বলতে গিয়ে আবার কেমন থেমে গেছে, মানে আমাদের কাছ থেকে লুকাতে চাইছে। তাই নাকি অধরা? তুই কি শুভ্রকে পছন্দ করিস, মানে ভালোবাসিস? অধরা ওদের কথা শুনে মনে মনে চিন্তা করে, ওদের সামনে মনের কথা প্রকাশ করা যাবে না, তাহলে ওরা পুরো কলেজে আর ভার্সিটিতে এই কথা ভাইরাল করে দিবে। আর এটা যদি শুভ্র জানতে পারে তাহলে আর আমার সামনে আসবে না, কারণ এমনিতেই শুভ্র সবসময় আমার কাছ থেকে দূরে দূরে থাকতে চায়। তখন অধরা বলল, তোরা মনে হয় সত্যিই পাগল হয়ে গেছিস, নাহলে আমি কেন শুভ্রর মতো জুনিয়র একটা ছেলেকে ভালোবাসতে যাব? আমি কখনো জুনিয়র ছেলের সাথে প্রেম করব না, আর শুভ্রের সাথে তো একেবারেই না। আর তোদের তখন ওরকম বললাম কারণ আমি চাই না আমার পরিবারের সদস্যদের নিয়ে কেউ বাজে মন্তব্য করুক। এবার কথা বাদ দিয়ে তাড়াতাড়ি চল ভার্সিটিতে, না হলে আবার ক্লাস মিস করবি। তারপর তারা তিনজন মিলে একসাথে নানার কথা বলতে বলতে ভার্সিটিতে যেতে থাকে। এদিকে আমি কলেজে এসে ক্লাসরুমে বইগুলো রেখেই চলে যাই কলেজ ক্যাম্পাসে, যেখানে গিয়ে দেখি আমার সবগুলো হারামি বন্ধু একসাথে বসে আড্ডা দিচ্ছে। আর আমি তাদের কাছে যেতেই রুবেল বলল, পাশ থেকে আমার বান্ধবী প্রিয়া বলল, আচ্ছা শুভ্র, তুই একটু আগে আসতে পারিস না? প্রতিদিন দেরি করে আসিস, আর আসিস তো দেরি করে, একটু পরে আবার অধরা আপু এসে আবার তোকে ডেকে নিয়ে যাবে। আসলে তোরা তো জানিস এই দুনিয়াতে আমার আপনজন বলতে কেউ নাই। অধরা আপু আর তার পরিবারটা আছে বলেই হয়তো অনাথ হয়েও আজ ভালোভাবে বাঁচতে পারছি, না হলে কপালে আজকে কি ছিল নিজেও জানি না। আর প্রতিদিন অধরা আপুকে সাথে করে নিয়ে আসতে হয় কলেজে, তাই আমার একটু দেরি হয়ে যায়। একদম ঠিক বলছিস শিমুল, নতুন কিছু বল, সেটা শুনে মজা পাওয়া যাবে। তারপর আর কি, সবগুলো মিলে শুরু করলাম আড্ডা আর হাসাহাসি। এক একজন এক এক রকম কথা বলছে আর সেটা নিয়ে সবাই মিলে হাসাহাসি করছি। অন্যদিকে অধরা ভার্সিটিতে এসে মনে মনে শুভ্রকে খুঁজতে থাকে। পরে খেয়াল করে দেখে শুভ্র তাদের কলেজ ক্যাম্পাসের কয়েকটা ছেলে মেয়ে মিলে একসাথে আড্ডা দিচ্ছে। তখন অধরা শুভ্রের কাছে গিয়ে বলল, শুভ্র, এদিকে আয়, তোর সাথে কথা আছে। আমি সবার সাথে বসে গল্প করছিলাম, এমন সময় অধরা আপুর গলার আওয়াজ শুনতে পাই। তখন পিছন থেকে দেখি আপু দাঁড়িয়ে আছে। তখন আমি অধরা আপুর কাছে গিয়ে বললাম, জি আপু বলেন, আপনার কি কিছু এনে দেওয়া লাগবে? না, তুই আমার সাথে আয়, কথা আছে তোর সাথে। জি আপু চলেন। তারপর আমি অধরা আপুর পিছে পিছে কলেজ মাঠের অন্য পাশে যাই। আর সেখানে যাওয়ার পর অধরা বলল, শুভ্র, আমার সামনে এসে দাঁড়া। আমি তার কথা শুনে যেই তার সামনে গিয়ে দাঁড়াই, আর সাথে সাথে অধরা আপু আমার বাম গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। তারপর অধরা আবার বলল, কলেজে কেন আসিস? মেয়েদের সাথে বসে আড্ডা দেওয়া আর এমন হেসে হেসে কথা বলার জন্য? ক্লাস নেই তোর? জি আপু আছে, কিন্তু এখনো ক্লাস শুরু হতে দেরি আছে। আর ওই মেয়েগুলো আমার ভালো বন্ধু, তাই তাদের সাথে বসে গল্প করি। আমি না তোকে বলেছি তোর কোনো মেয়ে বন্ধু থাকবে না, তাহলে ওদের সাথে কেন মিশতে গেলি? মনে রাখিস, আমি ছাড়া যেন কোনো মেয়ে তোর আশেপাশে না দেখি, আর যদি দেখি তাহলে তোর খবর আছে। জি আপু তাই হবে। তাহলে এখন সোজা ক্লাসে যা, গিয়ে বই নিয়ে পড়তে বস। আর একদম মেয়ে মানুষের সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের দিকে তাকাবিও না। আর টিফিন টাইমে আমি কল দিলে সোজা ক্যান্টিনে চলে আসবি। এখন ক্লাসে যা।
আমি আর কিছু না বলে মাথাটা নিচের দিকে দিয়ে ক্লাসে যেতে থাকি। আর আমি এটাও জানি যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসে না ঢুকি অধরা ততক্ষণ আমার দিকে ঈগল পাখির মতো নজর রাখবে। তাই আমিও আর ডানে বামে না তাকে ক্লাসে চলে আসি। ক্লাসে এসে বন্ধুদের সাথে চুপটি করে বসে একটু বই নিয়ে ঘাটাঘাটি করতে থাকি। আর একটু পরে ক্লাসে স্যার আসলে মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকি। আর এইভাবেই দেখতে দেখতে টিফিনের আগ পর্যন্ত সবগুলো ক্লাস শেষ করি। আর ক্লাস শেষ করে মোবাইলটা হাতে নিতেই দেখি অধরা আপু 3 বার কল দিছে। আর তাই আমিও আর কোনো দেরি না করে ক্যান্টিনে চলে আসি। আমি ক্যান্টিনে এসে দেখি অধরা, শিমলা, অন্তরা সহ আরো 2 জন আপু একসাথে বসে আছে। আর আমি তাদের সামনে যাওয়ার সাথে সাথে অধরা বলল, শুভ্র, তোকে 3 বার কল দিলাম, কল রিসিভ করলি না কেন? আপু ক্লাসের মধ্যে ফোন সাইলেন্ট করে রাখি, তাই বুঝতে পারি নাই আপনি কল দিছেন। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে যেন আর এমন না হয়। এখন বস, আর কি খাবি অর্ডার কর। আপনি যা খুশি অর্ডার দেন, আমার একটা হলেই হলো। আমার কথা শুনে অধরা নিজের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করলো। তারপর খাবার আসলে আমি অধরার পাশে বসে চুপটি করে খাবার খেতে থাকি। আমরা সবাই মিলে যখন খাবার খাচ্ছি তখন খাবারের মাঝখানে শিমলা আপু আমাকে উদ্দেশ্য করে বলল, শুভ, শুনলাম তুমি নাকি কারোর সাথে প্রেম করো? শিমলা আপুর কথা শোনার সাথে সাথে আমার গলার মাঝে খাবার আটকে যায় আর আমি কাশতে থাকি। এমন অবস্থা দেখে অন্তরা আপু 1 গ্লাস পানি আমার দিকে এগিয়ে দেয়। আমি পানিটা এক নিঃশ্বাসে শেষ করে অধরা আপুর দিকে তাকাই। তখন আমি দেখি অধরা আপু খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, হয়তো আমি কি বলি এইটা শোনার জন্য। তখন আমি বললাম, না আপু, আপনি যেটা শুনেছেন সেটা একদম ভুল। আমি কারোর সাথে প্রেম করি না, আপনাকে হয়তো আমার নামে মিথ্যা বলেছে। আমি কথাটা বলেই অধরা আপুর দিকে তাকাই, কারণ শিমলা আপুর কথা শুনে অধরা আপু আমার দিকে যেভাবে তাকাইছেন মনে হচ্ছে আমাকে এখনই কাঁচা চিবিয়ে খাবে। আর আমার কথা শুনে অধরা আপুর মুখ থেকে রাগের ছাপটা চলে গিয়ে হালকা হাসি ফুটে ওঠে। তখন পাশে থেকে অন্তরা আপু বলল, কেন প্রেম করো না? আজকাল তো সবাই প্রেম করে, আর তোমার উপর তো কলেজের সকল সিনিয়র ও জুনিয়র মেয়েরাই ক্রাশ খেয়ে আছে। তাদের মাঝখান থেকে একজনকে বেছে নিয়ে একটা প্রেম করেই ফেলো। ব্রো, তোর খাওয়া শেষ হয়েছে? শেষ। তাহলে ক্লাসে যা, আর ছুটি হলে গেটের সামনে আমার জন্য অপেক্ষা করবি। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে যে আমি সেখান থেকে চলে যেতে থাকি, ঠিক তখন পিছন থেকে অন্তরা আপু বলল, শুভ, তোমার ফোন নাম্বারটা দাও তো। কেন আপু, আমার ফোন নাম্বার দিয়ে কি করবেন? কেন, ফোন নাম্বার দিতে কি কোনো প্রবলেম আছে নাকি? আর যদি কেউ তোমাকে না করে থাকে তাহলে দেওয়া লাগবে না। না না, সমস্যা নেই। 019 এটা আমার ফোন নাম্বার। নাম্বার দিয়ে আমি সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি, কারণ আমি যখন অন্তরা আপুকে আমার মোবাইল নাম্বার দেই তখন অধরা আপু বারবার আমাকে চোখের ইশারায় মানা করছিল। আর এটা জানি এর জন্য আমার কপালে কষ্ট আছে, কিন্তু আমার তো কিছু করার ছিল না। তারপর সেখান থেকে আমি সোজা ক্লাসে চলে আসি। ক্লাসে এসে বন্ধুদের সাথে গল্প করে আর এক এক করে বাকি ক্লাসগুলো শেষ করি। তারপর কলেজ ছুটি হলো। আমি কলেজ গেটের সামনে এসে অধরা আপুর জন্য অপেক্ষা করতে থাকি। একটু পর দেখি অধরা আপু খুব দ্রুত পায়ে হেঁটে আসতেছে আর আমার কাছে এসে বলল, তাড়াতাড়ি একটা রিক্সা ডাক। আজকে কি রিক্সা করে বাসায় যাবেন? কুত্তা, বেশি কথা না বলে তোকে যা করতে বলেছি সেটা কর। অধরা আপুর এমন রাগ দেখে আমি আর ভয়ে ওনাকে কিছু জিজ্ঞাসা করিনি। তখন তাড়াতাড়ি করে একটা রিক্সা ডেকে এনে আমি বললাম, এই যে আপু, রিক্সা এসে গেছে, আপনি এখন যান। অধরা আপু রিক্সায় উঠে বসলে আমি সেখান থেকে হেঁটে চলে যেতে থাকি। তখন অধরা বলল, এই তুই কোথায় যাস? আপু, আপনি রিক্সা নিয়ে চলে যান, আমি হেঁটে চলে আসব। তোর হেঁটে যাওয়া লাগবে না, রিক্সায় ওঠ, একসাথে যাব। না আপু, আপনি রিক্সা একাই যান, আমি হেঁটে চলে যেতে পারবো। কথাটা বলেই আমি যে সামনের দিকে হাঁটা ধরলাম, ঠিক তখন কে যেন পিছন থেকে আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি পিছনে তাকিয়ে দেখি অধরা আপু আমার কলার ধরে টেনে নিয়ে রিক্সায় বসিয়ে দেয় আর সেও আমার পাশে বসে পড়ে। রিক্সার মাঝে অধরা আপু আমার সাথে কোনো কথাই বলেনি, তবে এটা বেশ বুঝতে পারছি আমার সেই পরিমাণ রেগে আছে, কারণ রিক্সায় বসে কিছুক্ষণ পর পর জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল আর বিড়বিড় করে কি যেন বলছিল। রিক্সা আমাদের বাসার সামনে আসতেই অধরা আপু আমার হাতে একটা 100 টাকার নোট দিয়ে বলল, রিক্সা ভাড়াটা দিয়ে সোজা আমার রুমে আয়, একটু দরকার আছে। কথাটা বলেই আপু চলে গেল আর আমিও রিক্সায় ভাড়াটা মিটিয়ে অধরা আপুর রুমে যাই। আর অধরা আপুর রুমে গিয়ে দেখি উনি খাটের বসে হাতে একটা স্কেল নিয়ে বসে আছে। তখন আমি বললাম, এই নিন 70 টাকা, রিক্সা ভাড়া 30 টাকা লাগছে। আমার কথা শুনে অধরা আপু বাসা থেকে উঠে দাঁড়িয়ে রুমের দরজাটা বন্ধ করে আসে আর রাগী একটা লুক নিয়ে আমার সামনে দাঁড়িয়ে বলল,
তুই অন্তরাকে তোর মোবাইল নাম্বার দিলি কোন সাহসে? আসলে আপু উনি এমন ভাবে চেপে ধরলেন যে না দিলে খারাপ দেখায়, তাই বাধ্য হয়ে নাম্বারটা দিছি। আমি তোকে বারবার চোখের ইশারায় না করতেছিলাম, সেটা কি তুই দেখিসনি? সরি আপু, ভুল হয়ে গেছে, আর এমন করব না। তোকে যদি কখনো অন্তরা বা অন্য কোনো মেয়ের সাথে ফোনে কথা বলতে দেখি, তাহলে তোর যে কি অবস্থা আমি করব সেটা তুই কল্পনা করতে পারবি না। না আপু, আমি কোনো মেয়ের সাথে ফোনে কথা বলি না, আর অন্তরা আপুর সাথেও বলবো না। আচ্ছা ঠিক আছে, এখন ভুল যেহেতু করেছিস শাস্তি তো পেতেই হবে। এখন 30 বার কান ধরে উঠবস কর। আপু শরীরটা অনেক ক্লান্ত লাগছে, আজকের মতো মাফ করে দেন, আর এমন করব না। তোর মুখে আপু ডাকতে শুনতে বিষের মতো লাগে আমার। আর যদি কথায় কথায় আপু ডাকিস তাহলে তোর খবর আছে। এখন কথা না বাড়িয়ে উঠবস শুরু কর, নাহলে তোর খবর আছে এখন। অধরার এমন করা কথা শুনে আমিও কান ধরে উঠবস শুরু করি, কারণ যেহেতু একবার বলছে করতে হবে, তাহলে করতেই হবে। আমি কান ধরে ওঠা বসা করছি আর অধরা গুনতেছে। এভাবে 20 করতেই আমার সারা শরীর ঘেমে গেছে। তখন অধরা আমাকে থামিয়ে দিয়ে নিজের ওড়না দিয়ে আমার মুখ ও কপাল ঘাম মুছে দেয়। তখন অধরা বলল, শুভ্র, তুই জানিস আমি একটু বেশি রাগী, তাই আমার কথার বাহিরে একদম যাবি না। আমি যা বলবো তুই তাই করবি। আর অন্তরা কল দিলে একদম ধরবি না। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়, একসাথে খাবো। আমি আর কিছু না বলে সেখান থেকে সোজা আমার রুমে চলে আসি। রুমে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হতে চলে যাই। তারপর ফ্রেশ হয়ে এসে চলে যাই খাবার খেতে। সেখানে অধরা আপু আর আমি একসাথে খাবার খেয়ে আমি আমার রুমে চলে আসি। পরে বিকালের দিকে বাড়ির কিছু টুকটাক কাজ করে আর ছোট নবাবের সাথে খেলাধুলা করে দিনটা পার করে দিই। সন্ধ্যার সময় বই নিয়ে পড়তে বসি। আর 9টার সময় খাবার খাওয়ার সময় ডাকে। সবার সাথে বসে খাবার খাওয়ার পরে আমি একটু ছাদে যাই। আসলে গরমের সময় রাতে ছাদের উপর বসে হাওয়া খাওয়ার মজাই আলাদা। তাই ছাদের এক কোণায় দাঁড়িয়ে আকাশে তারা দেখছি আর হাওয়া খাচ্ছি। এমন সময় হঠাৎ একটা নাম্বার থেকে মিস আসে। তাকিয়ে দেখি নাম্বারটা আমার অপরিচিত। ভাবলাম হয়তো ভুল করে কল চলে এসেছে, কিন্তু একটু পরে সেই নাম্বার থেকে আবার কল আসে। তখন আমি কলটা রিসিভ করতেই একটা মেয়ে বলল, তুমি কি শুভ? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। তখন মেয়েটা বলল, শুভ, আমি অন্তরা। আজকে না তোমার নাম্বার নিলাম। ওহ আপু, আপনি তা এত রাতে কি মনে করে কল দিলেন? কিছু মনে করে না, এমনি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য কল দিলাম। কেন, তুমি কি বিরক্ত হচ্ছ নাকি? তাহলে বলো, রেখে দিই। না আপু, বলেন, সমস্যা নাই। আসলে একজন মানুষকে কি করে মুখের উপর না করে দেই যে আপনি কল দিবেন না, এটা কেমন খারাপ দেখায়। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও অন্তরা আপুর সাথে টুকটাক কথা বলছিলাম। আমি যখন অন্তরা আপুর সাথে কথা বলছি, ঠিক তখনই কে যেন পিছন থেকে এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। আর আমি পিছনে তাকিয়ে দেখি, তাকে দেখে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। কারণ সেই মানুষটি হলো অধরা আপু। আমি অধরা আপুর দিকে তাকিয়ে দেখি আপু মোবাইলটা হাতে নিয়ে রাগী ভাবে আমার দিকে তাকিয়ে আছে। তার এমন রাগী ভাবে তাকানো দেখে ভয়ে আমি নিচের দিকে তাকিয়ে থাকি। তখন অধরা আপু আমাকে বলল, তুই এতক্ষণ কার সাথে কথা বলছিলি? অধরার কথা শুনে ভয়টা আরো বেড়ে গেল। এখন যদি আমি বলি যে অন্তরা আপুর সাথে কথা বলছিলাম, তাহলে আমার খবর করে ছেড়ে দিবে, কারণ অধরা কোনো মেয়ের সাথে আমার কথা একদম দেখতে পারে না। তখন আমি বললাম, আপু আমি তো বন্ধুর সাথে কথা বলছিলাম। কথা শুনে অধরা বলল, তোর কোন বন্ধুর সাথে কথা বলছিলি? শিমুলের সাথে কথা বলছিলাম। তবে আমার কথাটা শুনে মনে হয় অধরা বিশ্বাস করতে পারছে না। তখন অধরা আমার ফোনে কি যেন চেক করতে লাগলো। তারপর কিছু সময় আমার মোবাইল ঘাটাঘাটি করে আমাকে বলল, এটা তো শিমুলের নাম্বার না, কারণ আমি তো তোর সব বন্ধুর নাম্বার জানি। আর এটা দেখে মনে হয় নতুন নাম্বার। সত্যি করে বল শুভ্র, তুই কোনো মেয়ের সাথে কথা বলছিলি? অধরা আপুর এমন ডাক দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি সত্যিটা আপুকে বলে দিই তাহলে আমাকে শেষ করে দিবে। তখন আমি বললাম, না আপু, বিশ্বাস করো, আমি কোনো মেয়ের সাথে কথা বলি নাই। এটা শিমুলের নতুন নাম্বার, তাই আপনি চিনতে পারছেন না। বিশ্বাস না হলে আপনি কালকে কলেজে গিয়ে শিমুলকে জিজ্ঞাসা করে দেখবেন। আমার কথা শুনে অধরা আপু কিছুক্ষণ কি জেনে ভাবলো। তারপর আমার হাতে মোবাইলটা দিয়ে বলল, ঠিক আছে, তুই এখন রুমে যা, কালকে আবার কলেজ আছে। অধরার কথা শুনে আমি আর কিছু না বলে মোবাইলটা নিয়ে ছাদ থেকে জলদি নিচে নেমে আসি। তবে মনে মনে চিন্তা, অধরা আপু হঠাৎ এমন নরম ব্যবহার করলো কেন? তার মনে মনে কি চলছে ঠিক বুঝতে পারছি না। তবে তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে শিমুলকে কল দিয়ে বলি, যদি অধরা আপু তাকে কল দেয় সে যেন বলে আমি ওর সাথে কথা বলছিলাম আর ওই নাম্বার ওরই ছিল। তারপর সেখান থেকে নিজের রুমে এসে আরো কিছুক্ষণ লেখা পড়ে ঘুমিয়ে পড়ি।
তবে মনে মনে শুধু একটাই ভয় কাজ করছিল, অধরা আপু যেন সত্যিটা জানতে না পারে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে অধরা আপুর সাথেই দেখা করি, কারণ সে বলছে ঘুম থেকে উঠে সবার আগে যেন তার সাথেই দেখা করি। তারপর বাসার কিছু প্রয়োজনীয় টুকটাক কাজ করি। কাজ শেষ করে সবাই মিলে একসাথে নাস্তা করি। নাস্তা শেষ হলে আমি আর অধরা আপু কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। তবে আজ কলেজে যাওয়ার সময় অধরা আপু আমার সাথে তেমন কোনো কথা বলছে না। যখনই তার মুখের দিকে তাকাই তখনই মনে হয় অধরা মনে মনে কিছু একটা ভাবছে। আর আমিও ভয়ে তাকে কিছু জিজ্ঞাসা করিনি, কারণ কখন আবার রেগে যায় কে জানে। আজ আমি আর অধরা আপু দুজনেই কলেজে আসি। রাস্তায় আপুর বান্ধবীদের সাথে দেখা হয়নি, আর আমিও মনে মনে এই দোয়াটাই করছিলাম যে তাদের সাথে দেখা না হয়, কারণ বলা তো যায় না, যদি দেখা হলে সত্যিটা বেরিয়ে আসে। তারপর আমি আর অধরা আপু কলেজে আসলে অধরা বলল, শুভ্র, সোজা ক্লাসে যাবি, বাইরে এসে যেন কোনো মেয়ের সাথে আড্ডা দিতে না দেখি। আচ্ছা ঠিক আছে, আর প্রয়োজন পড়লে কল দিয়েন। কথাটা বলেই আমি সোজা আমার ক্লাসে চলে যাই। অন্যদিকে অধরা আপুও তার ক্লাসে চলে যায়। আমি ক্লাসে গিয়ে দেখি আমার সব বন্ধুরা মিলে একসাথে ক্লাসে গল্প করছে। তখন আমিও তাদের সাথে গল্পে যোগ দেই। তখনই আমাকে দেখেই শিমুল বলল, শুভ্র, যদি কাল রাতে কল না দিতি তাহলে আজকে ধরা খেয়ে যেতি। কেন? অধরা আপু কি তোর কাছে কল দিছিল? তোর সাথে কথা বলার পর একটু পরেই আপু আমাকে কল দিয়ে জিজ্ঞাসা করছে তুই কি আমার সাথে কথা বলছিলি নাকি। তখন আমি বলছি হ্যাঁ, শুভ্র আমার সাথে কথা বলছিল। সুন্দর করে বলছিস তো, নাকি আপু আবার বুঝে যাবে? আরে বেটা, অধর আপু জীবনও বুঝতে পারবে না যে আমি তাকে মিথ্যা বলছি। আর তুই তো জানিস আমি মিথ্যায় নোবেল পাইছি। না বুঝতে পারলেই ভালো, যদি বুঝে যায় তাহলে আমার সাথে তোরও বিপদ আছে, মনে রাখিস। তারপর আমরা ক্লাসের মাঝে বসে সবাই মিলে গল্প করতে থাকি বিভিন্ন বিষয় নিয়ে। আর একটু পরে ক্লাসে স্যার আসলে আমরা ক্লাসে মনোযোগ দেই। অন্যদিকে অধরা রাতে শুভ্র কার সাথে কথা বলছে এটা জানার জন্য অস্থির হয়ে আছে, কারণ অধরার কেন জানি বিশ্বাস হচ্ছে না শুভ্র তার বন্ধু শিমুলের সাথে কথা বলছে। আর অধরা মনে মনে সন্দেহ করছে শুভ্র হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছে। তাই অধরা ক্লাসে গিয়ে দেখে তার বান্ধবী শিমলা, অন্তরা সহ আরো কয়েকজন মিলে বসে গল্প করছে। তখন অধরাও মুখে একটা মিথ্যা হাসির ভাব নিয়ে তাদের সাথে গল্পে যোগ দেয়। তারা যখন সবাই মিলে গল্প ব্যস্ত তখন অধরা বলল, কিরে অন্তরা, তুই নতুন নাম্বার নিলি অথচ আমাকে তো নাম্বার দিলি না? অধরার কথা শুনে অন্তরা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, কারণ অন্তরা চাইছিল সে যে শুভ্রর সাথে কথা বলছে এটা অধরা জানতে না পারুক। তাই অধরার এমন কথা শুনে অন্তরা কিছুটা ঘাবড়ে যায়। তখন অন্তরা বলল, না মানে তোকে নাম্বারটা দিতে ভুলে গেছি, কালকেই সিমটা নতুন নিছি। অন্তরার কথা শুনেই অধরা বুঝে যায় কাল রাতে শুভ্র অন্তরার সাথে কথা বলছিল আর তার সাথে মিথ্যা কথা বলছে। এটা ভাবতেই অধরার রাগে গা জ্বলে যাচ্ছে। তখন অধরা নিজের রাগটাকে আড়াল করে বলল, তা তুই আমাকে আগে কল না দিয়ে কল দিলি শুভ্রকে, আমার থেকে কি শুভ্র তোর কাছে বেশি হয়ে গেল? অধরার কথা শুনে অন্তরা মনে করে শুভ্র হয়তো অধরাকে বলে দিছে যে আমি তাকে রাতে কল দিছিলাম। তখন অন্তরা বলল, আসলে অধরা এই নাম্বারটা দিয়ে শুভর সাথে একটু মজা করতে চাইছিলাম, তার জন্য রাতে ওকে এই নাম্বার দিয়ে কল দিয়েছিলাম। কিন্তু শুভ্র কেমন যেন কথাই বলতে চায় না, তুই একটু বলিস তো যেন কল দিলে একটু ভালো করে কথা বলে। অন্তরার কথা শুনে পাশ থেকে শিমলা বলল, অধরা, আমাদের অন্তরা মনে হয় তোদের শুভ্র প্রেমে পড়ে গেছে, তাই না অন্তরা? যদি প্রেমে পড়িস তাহলে অধরাকে বল, তোকে ম্যানেজ করে দিবে। আর তুই না করলে আমাকে দিয়ে দে, আমি একটা চান্স নিয়েই দেখি। শুভ্রকে দেখলেই মনের ভিতর কেমন প্রেম প্রেম জাগে। তার কথাটা শুনেই অন্তরা কিছুটা লজ্জা পায়, কারণ অন্তরা মনে মনে শুভ্রকে পছন্দ করে, বলতে পারেন ভালোবাসে, কিন্তু এখনো শুভ্রের সামনে প্রকাশ করেনি। অধরা ভয়। তখন অন্তরা বলল, ধুর, আমি কেন শুভর প্রেমে পড়তে যাব? এমনি ওকে একটু কল দিয়েছিলাম কথা বলার জন্য, আর শুভকে তো অনেকেই পছন্দ করে, তাহলে তাহলে আমি করলে দোষ কোথায়? শুভর সাথে কথা বলতে ভালো লাগে, তাই একটু কল দিয়েছিলাম। অন্তরার কথাটা শুনে অধরা রেগে আগুন হয়ে যায়, কারণ অধরা কখনো চায় না শুভ্রের সাথে কোনো মেয়ে যোগাযোগ করুক, কারণ অধরা নিজেই শুভ্রকে অনেক ভালোবাসে। আর অধরা শুভ্রকে এতটাই ভালোবাসে যে কোনো মেয়ে শুভ্রর দিকে তাকালে তার চোখ তুলে ফেলতে ইচ্ছে করে। অধরার এখন ইচ্ছে করছে অন্তরা যেই মুখ দিয়ে শুভ্রের কথা বলতে চাইছে সেই মুখটি ভেঙে দিতে। তখন অধরা বলল, এই, তোদের লজ্জা করে না ছোট ভাইদের নিয়ে এমন কথা বলতে? শুভ্র তোদের জুনিয়র, সেই হিসাবে শুভ্র তোদের ছোট ভাই হয়।
এইসব পছন্দ অপছন্দ আর প্রেম ভালোবাসা মাথা থেকে সরা। আর যদি প্রেম করতে হয় তাহলে বড়দের সাথে কর। আর অন্তরা, তুই শুভ্রকে কল দিয়ে একদম বিরক্ত করবি না, কারণ সামনে ওর পরীক্ষা। কথাটা বলেই অধরা ক্লাস থেকে বেরিয়ে যায় আর মনে মনে শুভ্রকে খুঁজতে থাকে। অধরা শুভ্রের উপর এতটাই রেগে আছে যে ওকে আজ কি করবে সেটা নিজেও জানে না। এইদিকে আমি একটা ক্লাস শেষ করে আমাদের কলেজ ক্যাম্পাসের এক কোনায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছিলাম। গল্প করার মাঝে হঠাৎ কোথা থেকে যেন অধরা আপু এসেই আমার বন্ধু শিমুলকে ঠাস করে 2টা চড় মারে। আর অধরা আপুর এমন চড় খেয়ে শিমুল বোকার মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন অধরা বলল, তোদের সাহস হলো কি করে আমাকে মিথ্যা বলার? এরপর যদি আমার সাথে মিথ্যা বলিস তাহলে খবর আছে বলে দিলাম। অধরা আপুর কথা শুনেই আমার গলার পানি শুকিয়ে গেছে, কারণ আমি বুঝে গেছি অধরা আপু সত্যিটা জেনে গেছে। এখন আমার কি অবস্থা করে সেটা আল্লাহ ভালো জানে। তবু আমি বললাম, আপু কি হয়েছে, আপনি শিমুলকে মারলেন কেন? আমার কথা শুনেই অধরা চোখগুলো লাল করে আমার দিকে তাকায় আর রেগে গড়গড় করতে বলে, কেন মারছি তোকে সেটা বাসায় নিয়ে বোঝাবো। আমার সাথে মিথ্যা বলার ফল দেখাবো। এখনই বাসায় চল, আজ তোর ক্লাস বাসায় করাবো। কলেজ তো এখন ছুটি হবে না, আর আপনার ক্লাস আছে না? আমার কথা শুনে অধরা রাগে চিৎকার করে বলল, শুভ্র, আমি তোকে বাসায় যেতে বলেছি, তুই এখনই বাসায় যাবি। আর যদি একটা কথা বলিস তাহলে তোর ভালো হবে না। চল এখন বাসায়। কথাটা বলেই অধরা আমার হাত ধরে টেনে কলেজের বাইরে নিয়ে আসে। তারপর সে নিজেই একটা রিক্সা ডেকে সেটাতে আমাকে হাত ধরে টেনে তোলে। সারা রাস্তা আমার হাত শক্ত করে ধরে রাখে যেন আমি পালাতে না পারি। সারা রাস্তা বিড়বিড় করে কি যেন বলতে বলতে বাসার সামনে আসে। রিক্সা থেকে নেমে আমাকে হাত ধরে টানতে টানতে অধরা নিজের রুমে নিয়ে যায়। আর অধরা আমাকে তার রুমে নিয়ে ভয়ঙ্কর রাগে একটা ভাব নিয়ে বলল, তুই আমার সাথে মিথ্যা বলার সাহস কোথায় পেলি? অধরার এমন ভয়ঙ্কর রাগের চেহারা দেখে আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। আর মনে মনে বলছি, এই বুঝি বাঘিনীর হাতে আমার জীবনটা গেল। তবুও নিজেকে বাঁচানোর জন্য বললাম, আপু আমি আপনার সাথে কি মিথ্যা বললাম? আমি কথাটা বলার সাথে সাথে অধরা আমার গালে ঠাস ঠাস করে চড় মারে। আর তারপর আমার শার্টের কলার চেপে ধরে নিজের মুখটা আমার মুখের সামনে এনে রাগী কণ্ঠে বলল, তুই আমার সাথে কি মিথ্যা বলেছিস তুই জানিস না? কাল রাতে তুই অন্তরের সাথে ফোনে কথা বলে আমাকে মিথ্যা বললি। কোন সাহসে যে তুই শিমুলের সাথে কথা বলেছিস? তোকে আমি বারবার মানা করেছি যে তুই কোনো মেয়ের সাথে কথা বলবি না, তাহলে কোন সাহসে তুই অন্তরের সাথে কথা বললি? অধরা আমার গালে এত জোরে চড়গুলো মারলো যে আমার চোখ দিয়ে মুহূর্তেই পানি চলে আসে। আর তখন আমি কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, আপু প্লিজ বিশ্বাস করেন, আমি কখনো জানতাম না এটা আপনার বান্ধবী অন্তরা আপুর নাম্বার ছিল। যদি জানতাম তাহলে কখনোই আমি আপনার কথা অমান্য করে অন্তরা আপুর সাথে ফোনে কথা বলতাম না। তাহলে তুই পরে কথা বললি কেন আর আমার সাথে মিথ্যা বললি কেন? তুই জানিস না আমি মিথ্যা বলা পছন্দ করি না। আমি যখন কল রিসিভ করার পর বুঝতে পারি এটা অন্তরা আপুর নাম্বার, তখন বাধ্য হয়ে কথা বলছিলাম, কারণ তখন যদি ওনার মুখের উপর কলটা কেটে দিতাম তাহলে উনি কষ্ট পেতেন। তাই এক প্রকার বাধ্য হয়েই কথা বলছিলাম। আর আমি জানি আপনি আমার কোনো মেয়ে মানুষের সাথে কথা বলা পছন্দ করেন না, তাই সেই ভয়ে আপনার সাথে মিথ্যা বলেছিলাম। দয়া করে আমাকে মাফ করে দেন, আমি কখনো আর কোনো মেয়ের সাথে কথা বলবো না। নিচের দিকে তাকিয়ে কথাটা বললাম। আমার কথা শুনে অধরা আমার শার্টের কলারটা ছেড়ে দেয়। আর তখন অধরা আমাকে বলল, শুভ্র, আমি সবার কাছ থেকে সব কথা শুনতে পারি, কিন্তু তোর কাছ থেকে মিথ্যা কথাটা একদম শুনতে পারি না। সেটা তুই কেন বুঝিস না? তুই কোনো মেয়ের সাথে কথা বলে আমি সহ্য করতে পারি না, সেটা কেন বুঝিস না? তুই যদি কোনো মেয়ের দিকে তাকাস তাহলে আমার মাথা ঠিক থাকে না, এটা কেন বুঝিস না? তাই তোকে আবারও বলছি, কখনো এমন কোনো কাজ করবি না যেটার জন্য আমি আমার রাগটা কন্ট্রোল করতে না পারি। আমার সব বান্ধবীকে সবসময় নিজের বোনের মতো দেখবি, অন্য কিছু যাতে তোর মাথায় না আসে। যদি কোনোদিন আমি ভুল করেও শুনি তুই কোনো মেয়ের সাথে অন্য কোনো সম্পর্কে জড়াস, তাহলে তোকে আমি নিজের হাতে খুন করব, সেটা তুই মাথায় রাখিস। ঠিক আছে আপু, এমন কিছু কোনোদিন আপনি শুনবেন না। আর অন্তরা আপুকে তো নিজের বোনের নজরে দেখি, যেমনটা আপনাকে দেখি নিজের বোনের নজরে। কথাটা বলে মনে হয় আমি কোনো বড় ধরনের ভুল করে ফেলেছি, কারণ কথাটা বলার সাথে সাথে অধরা হাত দিয়ে আমার মুখ টিপে ধরে আর নিজের মুখটা আমার মুখের সামনে এনে গম্ভীর কণ্ঠে বলল, আমি তো নিজের বোন মানে? আমি কি তোর মায়ের পেটের বোন নাকি যে তুই আমাকে নিজের বোন মনে করিস? এইসব আবাল মার্কা কথা যদি আরেকবার আমার সামনে বলিস তাহলে মেরে তোর মুখ ভেঙে দিব, কুত্তা কোথাকার। আজ থেকে পৃথিবীর সব মেয়ে তোর নিজের মায়ের পেটে বোন, শুধু আমি ছাড়া। সবাইকে আপু বলে ডাকবি, কিন্তু আমাকে আপু বলবি না, বুঝলি? অধরার কথা শুনে আমি মুহূর্তেই বোকা বনে যাই।
এই মেয়ে বলে কি পৃথিবীর সবাই নাকি আমার মায়ের পেটের বোন, শুধু উনি ছাড়া। সবাইকে আপু ডাকলেও তাকে নাকি আপু ডাকে যাবে না। তাহলে তাকে কি বলে ডাকবো? তখন আমি বললাম, আপনাকে তো ছোটবেলা থেকেই আপু বলে ডেকে আসছি, তাহলে এখন আপু ডাকবো না কেন? আর আপনাকে যদি আপু বলে না ডাকি তাহলে কি বলে ডাকবো? তার চোখের দিকে তাকিয়ে নরম সুরে বললাম। আমার কথা শুনে অধরা মনে মনে বলল, তুই আমাকে বউ বলে ডাকবি? জান, কলিজা, আরো কত নাম আছে সেগুলো বলে আদর করে ডাকতে পারিস। কুত্তাটার ইচ্ছে করে গলা টিপে মেরে ফেলি। ওরে যত এত ভালোবাসি, সবসময় চোখে চোখে রাখি, সেটা বুঝে না। সামনে আসলে শুধু আপু আপু করে হারামি কোথাকার। অধরা আপুর এমন চুপ করে থাকা দেখে আমি বললাম, আপু কি হলো বলেন? আমার কথা শুনে মনে হয় অধরা ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। তখন অধরা বলল, এখন থেকে কথায় কথায় আমাকে আপু বলে ডাকবি না, দরকার পড়লে নাম ধরে ডাকবি, না হয় অন্য কিছু বলে ডাকবি। আপু বলে ডাকলে তোর ভালো হবে না বলে দিলাম। যা এখন রুমে গিয়ে রেস্ট কর, আর আমি ডাকলেই আমার রুমে আসবি। অধরার কথা শুনে আমি তার রুম থেকে বেরিয়ে আসি আর মনে মনে বলতে থাকি, এই মেয়ে নিশ্চিত পাগল হয়ে গেছে, না হলে আমাকে কেন বলল যে তার নাম ধরে ডাকতে? এটা কি কখনো সম্ভব নাকি? আমি জীবনেও পারবো না তার নাম ধরে ডাকতে। এতে যা হবার হবে। আমি যখন এসব চিন্তা করে আমার রুমের দিকে যাচ্ছি, ঠিক তখনই অধরার আম্মু, যাকে আমি বড় আম্মু বলে ডাকি, তিনি বললেন, কিরে শুভ্র, তোরা এত তাড়াতাড়ি বাসায় চলে আসলি যে? বড় আম্মুর কথা শুনে আমি চিন্তায় পড়ে যাই, কি বলবো ভেবে পাচ্ছি না। তখন আমি বললাম, বড় আম্মু, আজকে নাকি কলেজে কোনো ক্লাস হবে না, কলেজ কিসের একটা মিটিং আছে, তাই কলেজ ছুটি দিয়ে দিয়েছে। মিথ্যা বললাম যাতে কিছু বুঝতে না পারে। তখন হঠাৎ করেই বড় আমার গালে হাত দিয়ে বলল, শুভ্র, তোর গালে এই দাগ কিসে? দেখে মনে হয় কেউ তোকে চড় দিছে তোর দুই গালে, আর তার হাতের ছাপ তোর এখনো গালে রয়ে গেছে। সত্যি করে বল, কার এত বড় সাহস যে তোর গালে এমন ভাবে থাপড় দিছে? আসলে আমি তাদের নিজের ছেলে না হতে পারি, কিন্তু আজ পর্যন্ত তারা আমার গায়ে কখনো হাত তোলেনি, তাই আমার গালে এমন চড়ের দাগ দেখে বড় আম্মু রেগে যায়। এখন যদি আমি বলি যে অধরা আপু আমাকে এমন ভাবে চড় দিছে, তাহলে বড় আম্মু গিয়ে অধরাকে বকা দিবে, আর কখনোই চায় না আমার জন্য অধরা বকা খাক। তখনই আমি বললাম, আসলে বড় আম্মু, তুমি যেমন ভাবছো ঠিক তেমন না। সকাল থেকে আমার অ্যালার্জির সমস্যা হচ্ছে, মুখটা কেমন জানি চুলকাইতেছে, তাই হয়তো মুখে চুলকানির কারণে দাগ পড়ে গেছে, না হলে আমাকে আবার কে মারবে? কিন্তু দেখে তো মনে হয় না এটা অ্যালার্জির দাগ, মনে হচ্ছে কেউ তোকে মারছে। সত্যি করে বল আমাকে, কে মারছে তোকে? বড় আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমাকে কেউ মারেনি। আমি এখন গিয়ে গোসল করলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি এখন রুমে যাই। আচ্ছা যা, রুমে গিয়ে রেস্ট কর। তারপর আমি সেখান থেকে দ্রুত রুমে চলে আসি, না হলে বড় আম্মু ঠিকই বুঝে যাবে যে আমার গালের দাগগুলো চড় মারার দাগ ছিল। আমি রুমে এসে সরাসরি চলে যাই গোসল করতে। গোসল করে রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি সত্যি আমার দুই গালে এখনো অধরার হাতের চড়ের দাগ রয়ে গেছে। গুন্ডিটার হাতে এত শক্তি যে আরেকটু জোরে মারলে হয়তো আমার দাঁত পড়ে যেত। তারপর আমি একটু রেস্ট নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়ি, কিন্তু বিছানায় শোয়ার পর কখন যে আমি ঘুমিয়ে পড়ি সেটা নিজেও জানি না। আমি যখন গভীর ঘুমে মগ্ন, তখন হঠাৎ ঘুমের মাঝে আমি অনুভব করি কে যেন আমার গালে নরম হাতের কমল স্পর্শ দিয়ে আমার গালে হাত বুলিয়ে দিচ্ছে। এটাকে আমি এতটা আমলে না নিয়ে আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু না, আস্তে আস্তে সেই নরম হাতের ছোঁয়াটা যেন আরো বাড়তে লাগলো। আমার গালে হাত বুলিয়ে দিচ্ছে, আমার চুল আস্তে আস্তে বিলি কেটে দিচ্ছে, আর এতক্ষণে আমার ঘুমটাও ভেঙে যায়। আমি যখন চোখ খুলি দেখার জন্য সেই মানুষটাকে, যে কে আমার এত যত্ন করে আদর দিচ্ছে, আর চোখটা খুলে আমি যাকে দেখলাম তাকে দেখে আমি অবাক হয়ে যাই, কারণ সেই মানুষটি হলো অধরা আপু। অধরা আপুকে দেখে আমি তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসি। তখন অধরা বলল, কিরে, উঠে পড়লি কেন? শুয়ে থাক, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অধরার কথা শুনে আমি মনে মনে বলতে থাকি, অধরা আপুর আবার কি হলো? কিছুক্ষণ আগেই তো মেরে আমার গাল লাল করে দিছে, হঠাৎ আবার কি হলো যে এত আদর দেখাচ্ছে কেন? সত্যি মেয়ে মানুষের মন বোঝা অনেক কঠিন, তারা কখন কি করে নিজেরাও জানে না। আমি যখন চুপ করে বসে মনে মনে এসব ভাবছিলাম, তখন আমার এই চুপ থাকা দেখে অধরা আপু বলল, কিরে শুভ্র, এমন চুপ করে কি ভাবছিস? শুয়ে পড় এখানে। অধরা আপুর কথা শুনে আমি বললাম, আপু, আপনার মাথা ঠিক আছে তো? আমি কথাটা বলার সাথে সাথে অধরা আমাকে দুইটা চড় মারে, কিন্তু চড়গুলো খুব জোরেই দেয় নাই। তখন আমি গালে হাত দিয়ে বললাম, ওহ, এখন আবার কেন মারলেন? আমি তো কিছুই করি নাই। তুই এখন আমাকে আপু ডাকলি কোন সাহসে? তোকে না মানা করলাম আমাকে আপু ডাকতে, তাহলে ডাকলি কেন? আচ্ছা, আপনি সত্যি করে বলেন তো আপনার কি হয়েছে, মাথা ঠিকঠাক আছে তো?
তাহলে তুই কি বলতে চাচ্ছিস আমি পাগল? না না, আমি ঠিক তা বলিনি। আপনি পাগল কেন হতে যাবেন? আসলে সকালে আপনি নিজের হাতে মেরে আমার গাল লাল করে দিয়েছেন, যেটার ব্যথা এখনো গালে লেগে আছে। আবার এখন নিজে এসে আমার ঘুমের মাঝে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আদর করছেন। আর সব থেকে বড় কথা, আপনি আমার থেকে গুণে গুণে 2 বছরে বড়। তাহলে আমি কি করে আপনাকে নাম ধরে ডাকি সেটা আপনি নিজেই বলেন। তাই জন্য বললাম আপনার মাথা ঠিক আছে কিনা। অধরার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। আমার কথা শুনে অধরা বসা থেকে উঠে আমার কাছে, তারপর তার কমল হাত দুটো যেই আমার গালের কাছে নিয়ে আসে, তখনই আমি তার কাছ থেকে একটু দূরে সরে যাই, কারণ আমি ভাবছি অধরা হয়তো আমাকে আবার চড় দিবে। তাই আমি একটু দূরে সরে যাই যাতে চড় দিতে না পারে, কারণ সকালের চড় খেয়ে আমার চাপার দাঁত নড়ে গেছে। আমি যখন অধরার কাছ থেকে দূরে সরে যাই, তখন অধরা আমার দিকে চোখ লাল করে তাকায় আর আমাকে ওর কাছে আসতে বলে, কিন্তু আমি ভয়ে তার কাছে না যাওয়াতে অধরার নিচে আবার আমার কাছে। অধরা আমার কাছে এসে ওর হাতগুলো দিয়ে খুব আলতো ভাবে আমার 2টা গালে হাত রাখে আর আমার চোখের দিকে তাকিয়ে অধরা বলল, শুভ্র, সকালের চড়গুলো খুব জোরে লেগেছে তাই না রে? আরে না, ওটা তেমন কোনো বিষয় না। আর আমি অন্যায় করলে আপনি আমার শাসন করবেন, এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে আপনি মন খারাপ করবেন না। এসে বললাম, যদিও সকালে চড়গুলো খুব জোরে লাগছে, কিন্তু অধরাকে এটা বলে কষ্ট দিতে চাই না। আমি জানি তুই আমার সাথে মিথ্যা বলছিস। সকালের চড়গুলো তোর খুব লেগেছে, কারণ তোর গালে এখনো আমার হাতের ছাপ রয়ে গেছে। আসলে কি করব বল, আমার রাগ উঠলে আমি কিছুতেই তা কন্ট্রোল করতে পারি না। মাথা ঠিক থাকে না, কি থেকে কি করে বসি নিজেও জানি না। তাই রাগের মাথায় তোর সাথে অমন করেছি। তবু তুই আম্মুর কাছে আমার নামে কিছুই বলিসনি। আমি যে তোকে মেরেছি এটা আম্মুর কাছে বললি না কেন? অধরার কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ বড় আম্মু যখন আমাকে চরের কথা জিজ্ঞেস করে তখন তো অধরা সেখানে ছিল না। তাহলে সে কি করে জানলো আমি বড় আম্মুর কাছে মিথ্যা বলছি? এটা মাথায় আসছে না। তখন আমি বললাম, কিন্তু আপনি কি করে জানলেন আমি বড় আম্মুর কাছে মিথ্যা বলছি? এত অবাক হওয়ার কিছু নেই। তুই যখন আম্মুর কাছে এসে বলছিলি তখন তোর ছোট নবাব পাশেই ছিল, সে এসে আমাকে সব বলেছে। এখন বল আম্মুর কাছে মিথ্যা বললি কেন? ও, তাহলে ছোট নবাব আপনাকে সব বলেছে। আসলে আমি অন্যায় করেছি, তার শাস্তি স্বরূপ আপনি আমাকে শাসন করেছেন। আর আমি এটা কখনোই চাই না আমার জন্য আপনি বকা খান বা কোনো প্রকার কষ্ট পান। তাই বড় আম্মুর কাছে মিথ্যা বললাম, না হলে বড় আম্মু হয়তো আপনাকে বকা দিত। তাই ইচ্ছে করেই বড় আম্মুর সাথে মিথ্যা কথা বলি। আমি কথাগুলো বলে অধরার চোখের দিকে তাকিয়ে দেখি অধরার চোখে পানি টলমল করছে, মনে হয় একটু পরেই বেরিয়ে আসবে। তখন অধরা আমাকে খুব মায়া জড়ানো কণ্ঠে বলল, শুভ্র, তুই এত ভালো কেন রে? কোথায় আমি ভালো? আমার চাইতে আপনি ভালো। এবার গালটা ছাড়েন, ব্যথা লাগছে। তোর গালে কি বেশি ব্যথা করছে? আরে না, একটু পরেই ঠিক হয়ে যাবে। আমি যেহেতু তোকে মেরে এমন অবস্থা করেছি, তাহলে আমি এখন সব ব্যথা ঠিক করে দিব। অধরার কথা শুনে অবাক হয়ে যাই। এই বলে সে নাকি ব্যথা ঠিক করে দিবে? পড়াশোনা তো এখনো বাকি, তাহলে ব্যথা ঠিক করার ডাক্তার কবে হলো সেটাই ভাবছি। তখন আমি বললাম, কি বলেন আপনি? ব্যথা ঠিক করবেন কিভাবে? এটা তেমন কোনো বিষয় না, এমনিই ঠিক হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। আমার কথা শুনে অধরা বলল, আমি কিভাবে ব্যথা ঠিক করি সেটা চিন্তা তোকে এত করতে হবে না। এখন তুই বেশি কথা না বলে চোখ বন্ধ কর। এইটা আবার কেমন কথা? ব্যথা কমার চিকিৎসা করতে কি চোখ বন্ধ করতে হয় নাকি? এমন চিকিৎসা আমার লাগবে না। আপনি আপনার রুমে যান, আমার ব্যথা এমনিতেই কমে যাবে। আমার কথা শুনে অধরা আমার গালটা হালকা করে চেপে ধরে রাগী কণ্ঠে বলল, ওই হারামি, বেশি কথা বলিস কেন? তোকে চোখ বন্ধ করতে বলছি, তুই চোখ বন্ধ করবি, না হলে সকালের মতো দিব আরো কয়েকটা। এই না না, আর দেন না, তাহলে চাপার দাঁত একটাও থাকবে না। এই যে আমি চোখ বন্ধ করলাম। তাড়াতাড়ি চোখ বন্ধ কর, আর একদম তাকাবি না বলে দিলাম, না হলে তোর খবর আছে। তারপর আমি অধরার সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি, কিন্তু কিছুক্ষণ হয়ে গেল অধরা কোনো রকম সারা শব্দ পাচ্ছি না। আছে নাকি চলে গেছে বুঝতে পারছি না। তারপর হঠাৎ করে মনে হলো কেউ একজন তার হাত দিয়ে আমার 2টি চোখ আটকানোর চেষ্টা করছে। আমি বেশ বুঝতে পারছি এটা অধরা, কিন্তু সে কি করতে চাচ্ছে সেটা বুঝতে পারছি না। তারপর আস্তে আস্তে মনে হচ্ছে অধরার নিঃশ্বাস আমার মুখের উপর পড়তে লাগলো। আর আমি কিছু বুঝে ওঠার আগেই অধরা যা করলো, তারপর থেকে আর আমি কিছু বুঝে ওঠার আগেই অধরা আমার 2 গালে 2টা কিস করে বসে, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কখনো কল্পনাও করতে পারিনি অধরা আমার সাথে এমন কিছু করবে। অধরা আমাকে কিস করে একটা হাসি দিয়ে দৌড় মেরে আমার রুম থেকে বেরিয়ে যায়। আর আমি বোকার মতো ওখানেই চুপচাপ দাঁড়িয়ে থেকে ভাবতে থাকি, এখন আমার সাথে এটা কি হলো? অধরা কেন আমার সাথে এমনটা করলো? এটা যদি পরিবারে কেউ দেখতো তাহলে আমাকে তারা কি মনে করতো? এটা মাথায় আসতেই আমার শরীর ঘামতে শুরু করে দেয়। আমি যখন একটু
ঘটে যাওয়া বিষয়টা নিয়ে নানান চিন্তায় ব্যস্ত, ঠিক তখনই চেয়ে দেখি আমার সামনে অধরার ছোট ভাই আয়ান, মানে যাকে আমি ছোট নবাব বলে রাখি, সে দাঁড়িয়ে মিটিমিটি করে হাসছে। তখন আমি আয়ানকে বললাম, কি ছোট নবাব, আজ এত খুশি কেন যে এত হাসতেছ? শুভ্র ভাইয়া, অধরা আপু তোমাকে চুমা দিছে তাই না? ছোট নবাবের কথা শুনে এবার আমার সত্যি সত্যি গলা শুকিয়ে গেছে। ও কি করে জানলো যে অধরা আমাকে কিস করছে? আর সব থেকে বড় কথা, এই কথা যদি বড় আম্মু জানতে পারে তাহলে সারা জীবনের জন্য তাদের কাছে ছোট হয়ে যাব। তখন আমি বললাম, ছোট নবাব, তোমাকে কে বলেছে অধরা আপু আমাকে কিস করছে? এটা একদম মিথ্যা কথা। শুভ্র ভাইয়া, তুমি মিথ্যা বলছো। আমি জানালার পাশে দাঁড়িয়ে সব দেখেছি। আপু তোমার সাথে কি কি করেছে, আর তোমার গালে এখনো আপুর লিপস্টিকের দাগ লেগে আছে। আয়ানের কথা শুনে তাড়াতাড়ি গালে হাত দিয়ে দেখি সত্যি সত্যি আমার গালে গোলাপি কালারের লিপস্টিক লেগে আছে। তার মানে আয়ান সত্যি সত্যি সব দেখছে। তখন আয়ানকে বোঝানোর জন্য বললাম, আসলে ছোট নবাব, অধরা আপু আমার সাথে দুষ্টুমি করে এমন করছে, বুঝছো? তুমি এটা আবার কাউকে বলো না কেমন? তুমি তোমার জন্য বাজার থেকে কিটক্যাট চকলেট নিয়ে আসবো। আচ্ছা বলবো না, তবে অনেকগুলো আনতে হবে কিন্তু। আচ্ছা যাও, তোমার জন্য অনেকগুলা চকলেট আনবো। আমার কথা শুনে ছোট নবাব খুশি হয়ে চলে যায়। আর আমি মনে মনে চিন্তা করি, এখন থেকে যতটুকু সম্ভব অধরার কাছ থেকে দূরে দূরে থাকবো। কারণ দিনকে দিন অধরা আমার সাথে করা আচরণগুলো বেশ অন্যরকম লাগে, যা পরিবারে কেউ দেখলে অন্য কিছু ভাবতে পারে। পরে আমি সেখান থেকে বাইরে চলে যাই। বাইরে গিয়ে বাসার কিছু টুকটাক কাজ করি। এইভাবে সারাদিন বাসার কাজ আর ছোট নবাবের সাথে খেলা করে সেদিনের মতো দিনটা পার হয়ে যায়। তবে এর মাঝে অধরা কয়েকবার তার কাছে ডাকে, কিন্তু আমি অন্য কাজের বাহানা দেখিয়ে চলে আসি। আর এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা দিন চলে যায়। এখন আমি খুব বেশি প্রয়োজন ছাড়া অধরা আপুর কাছে যাই না। তার কাছ থেকে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে চলি, যেটা অধরা বেশ ভালো করেই বুঝতে পারছে। তাই আমি যত তার থেকে দূরে থাকি, অধরা তত আমার কাছে আসতে চায়। এখন কলেজে গেলে আগের চাইতে আরো বেশি নজর রাখে আমার উপর। আজ কলেজে যাওয়ার জন্য আমি আর অধরা বাসা থেকে বের হই। মাঝ রাস্তায় এসে হঠাৎ অধরা থেমে যায় আর আমাকে বলে, শুভ্র, তুই ইদানিং আমাকে বেশ এড়িয়ে চলছিস। কোথায় এড়িয়ে চলছি? সবসময় তো আপনার পাশে পাশেই থাকি। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? আগের মতো তুই আমার সাথে কথা বলিস না। আমি 10টা প্রশ্ন করলে তুই একটা প্রশ্নের উত্তর দিস। আমি তোকে ডাকলে তুই অন্য কাজের বাহানা দিয়ে চলে যাস। এগুলো কেন করছিস আমার সাথে? তোর এমন ব্যবহার যে আমাকে খুব কষ্ট দেয়। আমি ঠিক মতো খেতে পারি না, ঘুমাতে পারি না। বল, কেন আমার কাছ থেকে দূরে থাকিস তুই? দেখেন আপু, আমি এখন যেটা করছি এটাই ঠিক। এখন আপনি বড় হয়েছেন, আমিও বড় হয়েছি। আপনার সাথে এত মিশা এখন ঠিক না, কারণ এতে মানুষ অন্য কিছু মনে করতে পারে। সেদিন আপনি আমার রুমে এসে আমার সাথে যা যা করছেন, আমার ভাই তা সব দেখছে। একটাবার চিন্তা করছেন, যদি এটা ছোট নবাবের জায়গায় আপনার আম্মু হতো তাহলে উনি কি মনে করতেন? তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি এখন থেকে সব সময় আপনার কাছ থেকে দূরে থাকবো। আর কিছুদিন পরে আমি এমনিতেই আপনাদের এখান থেকে চলে যাব। তাই শুধু আমার প্রতি মায়া বাড়িয়ে লাভ নাই, এতে কষ্ট আরো বাড়বে। আমি কথাগুলো বলার সাথে সাথে অধরা কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে কাছে এসে আমার শার্টের কলার চেপে ধরে। তখন অধরা বলল, যা বলছিস খুব বেশি বলে ফেলছিস, আর বলিস না। একটা কথা তুই ভালো করে জেনে রাখ, তোকে আমি সারা জীবন আমার চোখের সামনে দেখতে চাই। আর আমি তোকে সারা জীবন আমার চোখের সামনে রাখবো। তার জন্য আমার যা করতে হয় তাই করব। আজ থেকে যদি আমার কাছ থেকে দূরে থাকিস বা থাকার চেষ্টা করিস, তাহলে ওই দিন তো তোর রুমে গিয়ে গালে কিস করেছি, এবার সবার সামনে তোর ঠোঁটে কিস করব। তখন দেখবি কেমন লাগে। শুভ্র, তুই শুধু আমার, আমি তোকে অন্য কারো হতে দিব না। আপু, আপনি এগুলো কি বলছেন বুঝতে পারছেন? ওই কুত্তা হারামি, তোকে না মানা করেছি আমাকে আপু ডাকবি না? এখন থেকে আমাকে নাম ধরে ডাকবি, না হলে তোর খবর আছে বলে দিলাম। এটা সম্ভব না, আমি আপনাকে কখনো নাম ধরে ডাকতে পারবো না। আর আপনি কি শুরু করছেন? আমি তো আপনার ছোট ভাইয়ের মতো। এখন যেটা করছি এটাই ঠিক। আর আমি কেন তোর সাথে এমন করছি তুই খুব ভালোভাবেই বুঝতে পারছিস। না, আমি কিছুই বুঝতেছি না, আর বুঝতেও চাই না। দয়া করে আপনি আমার সাথে এমন করবেন না। আমি কার সাথে কেমন করব সেটা তোকে বলতে হবে না। আর কেন এমন করছি তুই যদি না বুঝিস সমস্যা নেই, খুব তাড়াতাড়ি তোকে বুঝিয়ে দিব। এখন আর কথা না বলে তাড়াতাড়ি কলেজে চল, না হলে ক্লাসের মিস হয়ে যাবে। তারপর আমি আর কিছু না বলে অধরার সাথে কলেজে চলে আসি। তবে আমার মাথায় শুধু একটা চিন্তা, অধরার এই আচরণ যদি বাড়ির মানুষ জানতে পারে তাহলে আমার অবস্থা কি হবে।
এখন আমার কেন জানি মনে হচ্ছে অধরা মনে হয় আমাকে ভালোবাসে, না হলে আমি অন্য মেয়ের সাথে কথা বললে অধরা রেগে যায়, তার কথা না শুনলে আমার সাথে রাগ করে। আর একটু আগে রাস্তায় মাঝে দাঁড়িয়ে যে কথাগুলো বললো এতে তো স্পষ্ট বোঝা যায় আমাকে নিয়ে অধরার মনে কিছু একটা চলছে, যেটা আমার জন্য সামনে একটা বিপদ ডেকে আনবে। কিন্তু অধরার মনে আমাকে নিয়ে যাই চলুক না কেন, তাকে নিয়ে আমার কোনো চিন্তা নাই। ছোট সময় থেকে তাকে আপুর মতো ভেবে আসছি। তাছাড়া তাদের পরিবারের কাছে আমি অনেক ঋণী। ক্ষণিকের একটা মোহ পড়ে তাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তাই যতদিন আছি এখানে অধরার পাগলামিগুলো সহ্য করে নিতে হবে। আজকে কলেজে এসে কারোর সাথে তেমন কোনো কথা বলিনি। তারপর একে একে সবগুলো ক্লাস শেষ করে কলেজ ছুটি হয়ে যায়, আর আমি আর অধরা আপু মিলে বাসার দিকে যেতে থাকি। রাস্তায় আবারও অধরা হাজারটা কথা বলছে আমাকে, আর আমি শুধু চুপচাপ চলে সাজছি। তখন অধরা আমাকে বলল, এই শুভ্র, তোমাকে আমি এতগুলো কথা বললাম, তুমি এমন চুপ করে আছো কেন? আর এমন দূরে সরে আছো কেন? কাছে এসো। অধরার এমন কথা শুনে আমার কাশি চলে আসে। যে মেয়ে সারা জীবন আমাকে তুই করে বলে আসছে, একটা ভুল করলে মেরে তক্তা বানিয়ে দিত, সে এখন এমন ভাবে কথা বলছে যেন আমি তার বয়ফ্রেন্ড বা জামাই লাগি। তখন আমি বললাম, আপু প্লিজ আপনি এমন ভাবে কথা বলবেন না, আমার বদহজম হয়। আপনার মুখ থেকে আমি তুই শব্দটা শুনে অভ্যস্ত, তাই আপনার মুখে তুমি ডাকটা শুনে আমার বদহজম হচ্ছে। তার চেয়ে ভালো আপনি আমাকে তুই করেই ডাকেন। যদি তুই এর নিচে কিছু থাকে তাহলে সেটাও বলে ডাকেন, তারপরেও এমন তুমি করে ডাকবেন না দয়া করে। আমার এমন কথা শুনে অধরা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে, যেন এখনই আমাকে এই চোখগুলো দিয়ে গিলে খাবে। অধরা এমন ভাবে তাকানো দেখে আমি অধরাকে বললাম, আপু প্লিজ আপনি এমন ভাবে তাকাবেন না আমার দিকে। আপনার এমন তাকানো দেখলে আমার ভয় লাগে, তাই বরং যদি মারতে মন চায় তাহলে দুইটা থাপ্পড় মারেন, কারণ আপনার এমন ভয়ঙ্কর তাকানোর চাইতে চর খাওয়া অনেক ভালো। আমার কথা শুনে অধরা বলল, রাস্তায় এত বকবক না করে তাড়াতাড়ি বাসায় চল, আমার শরীরটা কেমন জানি খারাপ লাগছে। অধরা এমন কথা শুনে আমি বেশ অবাক হলাম, কারণ আমার এতগুলো কথা শুনেও সে তেমন কোনো রিয়াকশন করলো না। বিষয়টা বেশ অবাক করা, তবে এইটা আমার জন্য ভালোই হলো। তখন আমি বললাম, আচ্ছা চলুন বাসায় গিয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তারপর আমি আর অধরা বাসার দিকে যেতে থাকি। অন্যদিকে অধরা মনে মনে বলছে, কি ভাবছিস চান্দু, আমি তোকে কিছু বলবো না, এমনি এমনি ছেড়ে দিব তোকে? আমি তোকে তুমি করে বললে তোর বদহজম হয়? আমার তাকানো তোর কাছে ভয়ঙ্কর লাগে? তার চাইতে তোকে থাপ্পড় দেওয়া ভালো। আর আমাকে বারবার আপু বলা তোকে আজ ছুটাচ্ছি। একবার বাসায় নিয়ে যাই, তারপর তোর ঠোঁটগুলো আজ কামড়ে ছিঁড়ে ফেলবো, যেগুলো দিয়ে বেশি পটর পটর করিস তুই। আমি যে তোকে ভালোবাসি সেটা আজ বুঝিয়ে দিব। অধরা কথাগুলো মনে মনে বলছে আর শুভ্রর উপর রাগে ফুলছে। এদিকে আর আমি আর অধরা অল্প কিছুক্ষণের মাঝেই বাসায় চলে আসি। তবে বাকি রাস্তায় অধরা আমার সাথে কোনো কথা বলেনি। এতে আমার কি যে শান্তি লাগছে যে বলে বোঝাতে পারবো না। কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সারা রাস্তা অধরা কি যেন মনে মনে ভাবছিল, তবে সেটা জানার আমার কোনো আগ্রহ নাই। আমি আর অধরা যখন গেট দিয়ে বাসার ভিতর যাই, তখন আমি বললাম, আপু আপনি ক্লাসরুমে গিয়ে রেস্ট করেন, আর যদি বেশি খারাপ লাগে তাহলে বলবেন, ডাক্তারকে খবর দিয়ে আসবো। এইটা বলেই যেই আমি আমার রুমের দিকে যাচ্ছি, তখনই পিছন থেকে একটা চিৎকারের আওয়াজ শুনি, আর আমি পিছনে ফিরে দেখি অধরা মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে গেছে। এটা দেখে তো আমার পাগল হওয়ার অবস্থা। আমি কোনো কিছু না ভেবে এক দৌড়ে অধরার কাছে গিয়ে ওকে কোলে তুলে নেই, আর অধরার আম্মু দৌড়ে আসে অধরার কাছে। তখন আমি অধরাকে কোলে করে ওর রুমে নিয়ে যাই। তখন অধরার আম্মু মানে বড় আম্মু বলল, শুভ্র, আমার মেয়ে কি হলো? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল কেন? বড় আম্মু তুমি চিন্তা করো না, রাস্তায় আমাকে বলছিল শরীরটা নাকি একটু খারাপ লাগছে, আর বাসায় এসেই মনে হয় হয়ে গেল। তুমি তাড়াতাড়ি ডাক্তারকে কল করো, আর একটু রসুন দিয়ে তেল গরম করে নিয়ে আসো, হাতটায় মালিশ করলেই হয়তো ভালো হবে। আচ্ছা তুই এখানে থাক, আমি এখনই ডাক্তারকে কল দিচ্ছি আর একটু তেল গরম করে নিয়ে আসছি। কথাটা বলেই বড় আম্মু বাইরে চলে যায়, আর এইদিকে আমি অধরার মাথার পাশে বসে আছি। তখন আমি মনে মনে চিন্তা করলাম, ধরার মুখে একটু পানি ছিটিয়ে দেখি জ্ঞান ফিরে নাকি। আর ঠিক যখন আমি অধরার পাশ থেকে উঠে পানি আনতে যাব, ঠিক তখনই অধরা আমাকে অবাক করে দিয়ে আমার হাত চেপে ধরলো, আর আমি পিছনে তাকিয়ে দেখি অধরা আমার হাত ধরে মিটমিট করে হাসতেছে। তখন আমি বললাম, আপু আপনার জ্ঞান ফিরছে? আমার কথা শুনে অধরা মুচকি হেসে বলল, তাহলে আমি আবার জ্ঞান হারালাম কখন যে আমার আবার জ্ঞান ফিরবে? একটু আগে যেটা হলো সেটা কি? আর আপনি কেন এমন করলেন? তোর সাথে আমার কিছু হিসাব আছে, সেই হিসাবটা বরাবর করার জন্যই এই নাটকটা করলাম, যাতে তোকে আমার কাছে পাই। কারণ বাড়িতে আসলেই তো তুই আমার কাছ থেকে পালিয়ে বেড়াস,
তাই যাতে পালাতে না পারিস এই বুদ্ধি করলাম। কাজটা আপনি একদম ঠিক করেননি। আপনার জন্য বড় আম্মু কত চিন্তা করছে বুঝতে পারছেন? আর আমার সাথে এসব করে কোনো লাভ হবে না। আমি যেটা চাচ্ছেন সেটা কোনো দিন হবে না। তার চেয়ে বরং ভালো পাগলামি বাদ দেন। আমি গিয়ে বড় আম্মুকে বলে আসি আপনি সুস্থ হয়ে গেছেন, না হলে আবার বড় আম্মু ডাক্তারকে নিয়ে আসবে। কথাটা বলে যেই বাইরে হওয়ার জন্য পা বাড়ালাম, ঠিক তখনই অধরা শোয়া থেকে আমার হাত ধরে এত জোরে টান দিয়ে আমি ব্যালেন্স রাখতে না পেরে অধরার বুকের উপর গিয়ে পড়ি। আর আমি অধরার উপর পড়ার সাথে সাথে অধরা আমাকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আমাকে ওর নিচে ফেলে দিয়ে অধরা আমার বুকের উপর চেপে বসে। অধরার এমন কাণ্ড দেখে আমি বললাম, আপু প্লিজ আমাকে ছাড়েন, এটা একদম ঠিক হচ্ছে না। এখন যদি বড় আম্মু এসে ভাবে আমাদের দেখে, তাহলে আমার প্রতি যে তাদের বিশ্বাসটা ছিল সেটা এক মুহূর্তে কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। চুপ করে থাক, আর একটা কথাও তুই বলবি না। আম্মু যদি এখন এসে দেখে তাহলে তোকে কিছু বলার আগে আমি বলবো যে আমি তোকে ভালোবাসি, শুধু আজ থেকে না, অনেক আগে থেকে। কিন্তু সেটা তুই বুঝিস না। আমি তো যত কাছে যেতে চাই তুই তত আমার কাছ থেকে দূরে চলে যাস। আপু আপনি সব কি বলছেন? আমাকে ভালোবাসেন মানে? আমি আপনার ছোট ভাইয়ের মতো, এটা কখনো সম্ভব না। আর আমার উপর থেকে সরুন, না হলে বড় আম্মু এসে দেখে ফেলবে। আমার কথা শুনে অধরা আমার ছাড়বে তো দূরের কথা, উল্টো আরো ভালো করে নিজের সাথে আমাকে চেপে ধরে আর এক হাত দিয়ে আমার মুখে টিপে রাগী কণ্ঠে বলে, কুত্তা, আর একবার যদি আমাকে আপু বলিস তাহলে এখান থেকে মেরে তোর মুখ ভেঙে দিব। আর তুই আমার ছোট ভাই না, আজ থেকে তুই আমার ছোট জামাই, মানে জুনিয়র বর। এটা কোনো দিনও সম্ভব না। আপনাকে আমি সারা জীবন আপু বলে আসছি, আর সামনে তাই বলবো। অন্য কিছু আমার কাছে আশা করে লাভ নাই। আর আপনি চাইলে আমার চাইতে 1000 গুণ ভালো ছেলের চাইতে সাথে প্রেম করতে পারেন। প্লিজ আমাকে মাফ করে দেন। আমি জানি, আমি চাইলেই অন্য যে কোনো ছেলের সাথে প্রেম করতে পারি, কিন্তু আমার অন্য কাউকে চাই না, তোকেই চাই আমার। আর আমি যেহেতু বলেছি তোকেই আমার চাই, তাহলে দুনিয়ার কারোর শক্তি নেই তোকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার। এখন বল, তুই কি আমার আপোষে ভালোবাসবি, নাকি আমি অন্য কোনো ব্যবস্থা করব? আপু আপনি যা খুশি করেন, যেটা কখনো হওয়ার না সেটা কোনো দিন হবে না। এসব পাগলামি বাদ দেন আর সরুন আমার উপর থেকে। আমার কথা শুনেই অধরের রাগটা বেড়ে যায় আর রাগী কণ্ঠে বলল, শুভ্র, আমি তোর মুখে আপু ডাক শুনতে চাচ্ছি না, আমার নাম ধরে ডাক বলছি। কোনো দিন সম্ভব না, অযথা বলে লাভ নাই। দয়া করে সরুন, আপনার আম্মু চলে আসবে। কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তখন রাস্তায় কি বলেছিলি, আমার তাকানোয় তোর কাছে ভয়ঙ্কর লাগে। এখন দেখ তোর কি অবস্থা করি, তোর মুখ দিয়ে আর কোনোদিন আপু ডাক আসবে না। কথাটা বলেই অধরা নিজের পুরোটা শরীর আমার উপর শরীরের সাথে মিশিয়ে দেয় আর আমাকে কিছু বলার মতো সুযোগ না দিয়ে আমার মাথার চুল খামচে ধরে আর আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট দুটো ঠেসে ধরে। জীবনের প্রথম কোনো মেয়ের এতটা কাছে আসছে, তার উপর আমার ঠোঁটের উপর অধরার যে অত্যাচার শুরু করছে, জানি না কতক্ষণ বেঁচে থাকি। এদিকে অধরা আমার মাথায় নিজের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরছে যাতে নড়তে না পারি, আর আমার ঠোঁটের মাঝে পাগলের মতো কিস করতে থাকে। কিস করার এক পর্যায়ে অধরা আমার ঠোঁটে একটার পর একটা কামড় দিতে থাকে, আর কামড়গুলো বেশ জোরে দিয়েছিল, মনে হচ্ছে ঠোঁটগুলো ছিঁড়ে ফেলবে। একটু পরে কামড় দেওয়া বন্ধ করে আমাকে বলল, আর কোনোদিন আমাকে আপু বলে ডাকবে জান পাখি? এগুলো একদম ঠিক হচ্ছে না, প্লিজ আমাকে ছাড়েন আপু। এবার আমি ইচ্ছে করে আপু বলি নাই, মুখ ফসকে বেরিয়ে গেছে। কুত্তা, তুই আবার আপু ডাকছিস, আজকে তোর ঠোঁট ছিঁড়ে ফেলবো, দাঁড়া। কথাটা বলেই অধরা আবার আমার ঠোঁটের উপর হামলে পড়ে। প্রথমে কিছুক্ষণ বেশ রোমান্টিক ভাবেই ঠোঁটে কিস করে, কিন্তু পরেই পাগলের মতো ঠোঁটে আক্রমণ শুরু করে। তবে এই মেয়ের গায়ে যে এত শক্তি তা আমি কোনো দিনও কল্পনা করতে পারি নাই। অধরার আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করছে তো করছেই, যা সারার আর নাম নাই। আমার মনে হচ্ছে এখনই মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। আমি মনে মনে চুমু খেয়ে মরার প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনই বাহির থেকে বড় আম্মুর গলার আওয়াজ ভেসে আসে, আর এটা শুনেই অধরা আমার ঠোঁটে জোরে একটা কামড় দিয়ে আমাকে ছেড়ে দেয়। আমি তাড়াতাড়ি উঠে একটু দূরে গিয়ে দাঁড়াতেই বড় আম্মু রুমে আসে। বড় আম্মু রুমে এসে আমাদের দেখে অবাক হয়ে পড়ল। অধরা মা, তোর কি হয়েছিল? তুই হঠাৎ অজ্ঞান হয়ে গেলি কেন? আম্মু, তেমন কিছু হয়নি, হঠাৎ মাথাটা ঘুরে গেছিল, তাই এমন হয়েছে। আচ্ছা, তুই রেস্ট কর, আমি ডাক্তারকে কল করছি, একটু পরেই চলে আসবে। না আম্মু, ডাক্তার আসা লাগবে না, আমি এখন সুস্থ আছি। শুধু শুধু ডক্টর ডেকে ঝামেলা করার দরকার নেই। না, ডাক্তার একবার আসুক, এসে তোকে দেখে যাক। আমি বললাম না ডাক্তার আসা লাগবে না, তাহলে এক কথা বারবার কেন বলো?
প্রয়োজন হলে পরে আমি নিজে ডক্টরের কাছে যাব। অধরার রাগ দেখে বড় আম্মু একটু চুপ হয়ে যায়, কারণ বাড়ির সবাই জানে অধরার রাগটা একটু বেশি। ওর কথার বিরুদ্ধে গেলেই রেগে যায় অধরা। অধরা যখন কথা বলছিল তখন হঠাৎই বড় আম্মু আমার দিকে খেয়াল করে, আর আমার অবস্থা দেখে বড় আম্মু বলল, কি রে শুভ্র, তোর ঠোঁট এমন ফুলে গেল কেন? মাথার চুল এমন এলোমেলো হয়ে আছে কেন? দেখে মনে হচ্ছে কারোর সাথে যুদ্ধ করে আসছিস। বড় আম্মুর কথা শুনে এবার আমার সত্যি সত্যি ভয়ে গলা শুকিয়ে গেছে। তাকে কি বলে বুঝতে পারছি না। আর যদি বড় আম্মু এখন সত্যিটা বুঝতে পারে তাহলে কি হবে সেটাই আমার চিন্তার বাহিরে। আমি একটু ভয়ে ভয়ে অধরার দিকে তাকিয়ে দেখি রাক্ষসীটা আমার এমন অবস্থা দেখে মিটমিট করে হাসতেছে। এইটা দেখে রাগে আমার গা জ্বলে যাচ্ছে। তখন আমি বললাম, বড় আম্মু তুমি তো জানো আমার কয়েকদিন ধরে অ্যালার্জির সমস্যা হচ্ছে। এখনো মনে হয় তার জন্য ঠোঁট ফুলে গেছে, আর মাথা চুলকানোর কারণে চুলগুলো এলোমেলো হয়ে গেছে। কিরে, তোর ঠোঁট দেখে তো মনে হয় না এটা অ্যালার্জির কারণে ফুলে গেছে। কামড় পড়লে যেমন ঠোঁট ফুলে যায়, তোর ঠোঁটটাও ঠিক তেমন ফুলে গেছে। বড় আম্মুর কথা শুনে আমি মাথা নিচু করে চুপ হয়ে থাকি। আসলে এই মুহূর্তে আমি বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছি না। তখন পাশ থেকে অধরা বলল, আম্মু তুমি দেখছো অ্যালার্জির কারণে শুভ্র ঠোঁট ফুলে গেছে, তারপর তুমি তাকে হাজারটা প্রশ্ন করছো। পরও তো তুমি এগুলো জিজ্ঞেস করতে পারবে। বুঝি না তোদের দুজনের কি হয়েছে। কালকে তোরা দুজনে মিলে ডাক্তারের কাছে যাবি, না হলে বাড়িতে তোদের খাবার বন্ধ। অসুস্থতা নিয়ে বাসায় বসে থাকবি আর বাড়ির মানুষকে টেনশন দিবি। আবার কিছু বলতে গেলে ওটা রাগ দেখাবি। তোদের জ্বালায় আর বাঁচি না। কথাটা বলেই বড় আম্মু রুম থেকে চলে গেল। আমিও যখন বড় আম্মুর পিছু নিয়ে রুম থেকে বেরোতে যাচ্ছি, ঠিক তখন অধরা বলল। এই শুভ্র দাঁড়াও। অধরার কথা শুনে আমি একবার বেরোতে গিয়ে থেমে যাই, কিন্তু পিছনে না তাকিয়ে আবার যখন বাইরে হতে যাব তখন অধরা আবার বলল, শুভ্র তুই কি আমার কাছে আসবি, নাকি আমি উঠে গিয়ে তোকে ধরে আনবো? আর আমি যদি তোর কাছে যাই তাহলে কিন্তু সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। তার চেয়ে ভালো তুই নিজে আমার কাছে আয়। অধরার কথা শুনে জায়গার মাঝেই যেন আমার পা আটকে যায়, কারণ আমি জানি এই মেয়েকে দিয়ে কোনো বিশ্বাস নাই। এখন যদি ওর কথা অমান্য করে আমি চলে যাই তাহলে আবার গিয়ে সবার সামনে উল্টাপাল্টা কিছু করে ফেলবে। তখন কোনো না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে আবার সামনে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে বললাম, বলুন কি বলবেন? এত দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার সামনে এসে বসো। না, আমি এখানেই ঠিক আছি, বলুন কি বলবেন? আমার কথা শুনে অধরা বসা থেকে একটু উঠে এসে একটা টানে মেরে তার সামনে বসিয়ে দেয়, আর একটু গম্ভীর সুরে বলল, তোমাকে ভালো করে কিছু বললে কানে যায় না? এরপর থেকে যেন আমার এক কথা দুবার বলতে না হয়, নাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। সেটা পরে দেখা যাবে, এখন কেন ডাকছেন সেটা বলুন। যদি কোনো কাজ থাকে বলুন, করে দিচ্ছি, না হলে আমি গেলাম। আমার কথার কোনো জবাব না দিয়ে অধরা তার কমল হাত দিয়ে আমার ঠোঁটগুলোতে স্পর্শ করে, আর অধরার হাতের ছোঁয়া পেয়ার সাথে সাথে আমার ঠোঁটের ব্যথায় উহ করে উঠি। আসলে অধরা আমার ঠোঁটগুলোতে এমন ভাবে কামড় দিয়েছে যে এখন ব্যথা ঠিক মতো কথাও বলতে পারছি না। তার উপর অধরা আমার ঠোঁটে হাত দেওয়ায় মনে হয় ব্যথাটা আরো বেড়ে গেছে। তখন অধরা বলল, শুভ্র আমি সত্যি খুব খুব সরি তোমার কাছে। আসলে আমি বুঝতে পারিনি তোমার ঠোঁটের এমন খারাপ অবস্থা হয়ে যাবে। আর আমারই বা কি দোষ বল? তোমার ঠোঁটগুলোর মাঝে কি এমন নেশায় মেশানো আছে নিজেও জানি না। তোমার ঠোঁটের সাথে আমার ঠোঁটগুলো মেশাতেই আমি এক প্রকার পাগল হয়ে যাই। তাই তো আমি নিজেও জানি না তখন কি করে তোমার ঠোঁটের এমন অবস্থা করে ফেলেছি। প্লিজ আমার কলিজা, আমাকে মাফ করে দাও, আর কখনো এমন করব না। আমি অধরার কথাগুলো শুনে কোনো জবাব দিলাম না। আসলে তাকে বলার মতন কোনো কথা আমার কাছে নাই, আর আমি বললেও সে আমার কথা শুনবে না। তখন আমি অধরাকে কিছু না বলে তার চোখের দিকে একবার তাকিয়ে যে তার সামনে থেকে উঠে যাচ্ছে, ঠিক তখন অধরা আমার হাত ধরে ফেলে, আর আমি কিছু বলার আগেই আমাকে তার কাছে টেনে নিয়ে আমার ঠোঁটগুলো তার ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। অধরা এক হাত দিয়ে আমার মাথার পিছনে চেপে ধরে আর অন্য হাত দিয়ে আমার শার্ট বুকে খামচে ধরে। আমি প্রথমে তার কাছ থেকে ছুটার জন্য একটু নড়াচড়া করলে অধরা আমার ঠোঁট হালকা কামড় দেয়, আর আমি তার চোখের দিকে তাকাতেই অধরা তার চোখে ইশারা করে না নড়ার জন্য। তাই আমিও আর কামড়ের ভয়ে তাকে বাধা দেইনি। এর অধরা নিজের ইচ্ছে মতো করে প্রেমী স্টাইলে অনেকক্ষণ ধরে ওর নিজের স্বাদ মিটিয়ে নেয়, তবে কোনো কামড় দেয়নি। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিলে দুজনে বসে হাঁপাতে থাকি আর বড় বড় নিঃশ্বাস নিতে থাকি। তখন অধরা মুচকি হেসে বলে, আমি তোমার ঠোঁটের 12টা বাজিয়েছিলাম, আবার আমি এখন এর চিকিৎসা করে দিলাম।
এরপর থেকে যদি আমার কথা অমান্য করো তাহলে প্রথমে তোমার ঠোঁটের উপর অত্যাচার করব, পরে আমি আবার এখনকার মতো চিকিৎসা করব। এতে এতে দুবারই আমার লাভ হবে। সো সাবধান মিস্টার শুভ্র। আর আমি যদি কোনো অন্যায় না করি তাহলে আর আমার সাথে এমন করবেন না তো? সেটা আমি ভেবে দেখব, তবে তুমি অন্যায় করলে আমারই লাভ হবে। আজকের মতো তোমাকে শাস্তি দিতে পারবো। আমি আর সেখানে না দাঁড়িয়ে সোজা আমার রুমে চলে আসি, আর রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় বসে ভাবতে থাকি এটা আমার সাথে কি হচ্ছে। আমি এ কোন বিপদের মাঝে পড়লাম। এখন থেকে আমার আরো সাবধানে চলতে হবে, যাতে আমার ভুলের অজুহাত না অধরা আমার কাছে আসতে না পারে। না হলে আবার কোন দিন নিজের অজান্তেই নিজের অতীত আর বর্তমানটা ভুলে গিয়ে অধরার ডাকে সাড়া দিয়ে বসি। এসব চিন্তা করতে করতে বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ি আমি। এখন দিন যত যাচ্ছে অধরার আমার উপর অধিকার দেখানোটাও ততটাই বাড়ছে, আর আমিও যতটুকু সম্ভব অধরার কাছ থেকে পালিয়ে চলার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে সেটা আর হয়ে ওঠে না। কোনো না কোনো ভাবে অধরা আমাকে ধরে ফেলে, আর এক বাড়িতে থেকে কতক্ষণ আর একজনের কাছ থেকে পালিয়ে বেড়ানো যায়। আর এইদিকে কলেজে ইদানিং তৈরি হয়েছে নতুন আর এক ঝামেলা, কারণ অধরা আপুর বান্ধবী অন্তরা আপুর হাবভাব খুব একটা ভালো লাগছে না। প্রয়োজন ছাড়াই দিনে 10 বার কল দেয়, কলেজ গেলে ইচ্ছে করে গায়ে পড়ে কথা বলতে আসে। যদি তাকে এড়িয়ে চলে তাহলে বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে। এদিকে অন্তরা আপুর বিষয়টা আমার জন্য যেমন বিরক্তিকর, কারণ হচ্ছে যেটা আমি মুখে বলতে পারি না। অন্যদিকে অন্তরার বিষয়টা নিয়ে দিন দিন বেশ রেগে যাচ্ছে। এখন শুধু ভয়, কোন দিন জানি অধরাই এই ভয়ঙ্কর রাগের সামনে আমার না হয় অন্তরা আপুর করতে হয়, সেটাই ভাবছি। আজকে কলেজে এসে আমি আমার বন্ধুদের সাথে মাঠে বসে গল্প করছি, এমন সময় পিছন থেকে অন্তরা আপু এসে আমাকে বলল, শুভ কেমন আছো? এই তো আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা আমার সাথে একটু আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আপু? এখানেই বলেন, সমস্যা নেই, ওরা সবাই আমার বেস্ট ফ্রেন্ড। সব কথা সবার সামনে বলা যায় না, তুমি আসো আমার সাথে, কথাটা খুব জরুরি। ঠিক আছে চলেন। তারপর আমি অন্তরা আপুর পিছু পিছু যেতে থাকি, আর অন্তরা আপু আমাকে নিয়ে আমাদের কলেজের পাশে একটা বাগান আছে সেটার কাছে চলে যায়। এখন আমার মনে মনে ভয় হতে থাকে, এই কথা যদি অধরা আপু জানতে পারে যে আমি অন্তরা আপুর সাথে বাগানে আসছি তাহলে আমাকে খুন করতে হয়তো দ্বিতীয়বার ভাববে না। তাই আমি শুধু বারবার এদিকে ওদিক তাকিয়ে দেখছিলাম অধরা আবার এদিকে আসছে নাকি। আমার এরকম এদিক ওদিক তাকানো দেখে অন্তরা আপু বলল, শুভ তুমি অধরার ভয় এমন করছো নাকি যে অধরা এসে আমাদের দেখে নিবে? আসলে আপু আপনি তো জানেন আমার কোনো মেয়ের সাথে কথা বা কোথায় যাওয়া অধরা আপু একদম পছন্দ করে না, তাই একটু ভয় লাগছে। তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে আসার সময় দেখেছি অধরা ক্লাসে বসে কি যেন নোট করছে। আমি যে তোমার কাছে এসেছি অধরা বুঝতে পারবে না। আচ্ছা আপু, আপনি কি বলবেন তাড়াতাড়ি বলেন, একটু পর আমার আবার ক্লাস শুরু হবে। শুভ, আমি যে সবসময় তোমার আশেপাশে থাকি সেটা কি তুমি বোঝো? আপনার কথাটা ঠিক বুঝলাম না, যা বলার বুঝিয়ে বলেন। শুভ, তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন থেকেই তোমাকে আমার ভালো লাগে। তারপর অধরার আমার বান্ধবী হওয়ায় তোমার সাথে প্রায় টুকটাক কথা হতো। তখন তোমার কথা বলা, মায়েরই চোখে চাওয়া, সব কিছুই যেন আমার রাতের ঘুম কেড়ে নিছে। সত্যি কথা বলতে তোমাকে নিয়ে আমার ভাবতে ভালো লাগে, তোমার সাথে কথা বলতে ভালো লাগে। তার জন্য ইচ্ছে করেই তোমাকে বারবার কল দিই। শুভ, আমি তোমার পাশে সবসময় থাকতে চাই, আমাকে কি সেই সুযোগটা দেবে? অন্তরা আপুর কথা শুনে বুঝতে পারলাম উনি আসলে কি বলতে চাইছে, তবুও বুঝেও না বুঝার মতো করে বললাম, আপু আপনি কি বলতে চাইছেন সরাসরি বলেন, আপনার এরকম রহস্যময় কথা আমি বুঝতে পারছি না। শুভ, আমি জানি না তুমি কি সত্যি আমার কথা বুঝতে পারছো না নাকি বুঝেও না বুঝার অভিনয় করছো। তবে তুমি যাই করো, আমি আজ আমার মনের কথাটা তোমাকে বলবো। শুভ, আমি তোমার একাকিত্ব জীবনে অংশীদার হতে চাই। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, তাই তো বলি অন্তরা। অন্তরা আপু তার কথাটা শেষ করার আগেই কোথা থেকে যেন অধরা আমাদের পিছন দিয়ে এসে এই কথাটা বলে ওঠে, আর অধরার গলার আওয়াজ শুনে আমি আর অন্তরা দুজনেই অনেকটা ভয় পাই। আমি যখন অধরার দিকে তাকাই তখন ভয়টা আরো বেড়ে যায়, কারণ অধরার ফর্সা সুন্দর মুখটা রাগে লাল হয়ে গেছে, চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করে আছে। অধরা আমার কাছে এসে বলল, তুই ক্লাস রেখে এখানে এসে কি করছিস? তখন পাশ থেকে অন্তরা আপু বলল, অধরা, শুভকে কিছু বলিস না, ওকে আমি এখানে নিয়ে এসেছি। অন্তরা, তোকে আমি আগেই মানা করেছিলাম তুই যেন শুভ্রের আশেপাশে না আসিস, তাহলে আজ এটা কেন করলি? অধরা, তুই হয়তো এতদিনে বুঝতে পারছিস আমি কেন শুভর সাথে এমন করি।
আর একজন মানুষকে তো আর ভালোবাসা কোনো অন্যায় না। তাহলে শুভকে আমি ভালোবাসতে পারবো না কেন? আমি শুভকে ভালোবাসি, আর এই কথাটা বলার জন্যই এখানে নিয়ে আসছি। তুই প্লিজ আমাদের মাঝে নাক গলাস না। অন্তরার কথা শুনে আমার বুকের ভিতর ধরফর করতে শুরু করলো, কারণ একে তো অধরার রাগে লাল হয়ে আছে, কখন কি করে বসে তার কোনো ঠিক নাই। এর মাঝে অন্তরা যে কথা বলল খোদাই জানে অধরা এখন কি করে। অন্যদিকে অন্তরার কথা শুনে অধরার পায়ের রক্ত মাথায় উঠে যায়। যেখানে অধরা শুভ্রকে কোনো মেয়ে ভালোবাসবে তো দূরের কথা, চোখ তুলে তাকালেও ওই মেয়ের খবর করে ছেড়ে দেয়, সেখানে অন্তরা বলছে শুভ্রকে ভালোবাসে, আবার বলে তাদের মাঝে নাকি না গলাতে। তখন অধরা নিজের রাগটা একটু কন্ট্রোল করে বলল, তোদের প্রেমের মাঝে আমার নাক গলানোর কোনো দরকার নেই, কিন্তু তুই আমার একটা প্রশ্নের উত্তর দে, তাহলে আমি তোদের মাঝখান থেকে চলে যাব। বল, কি কথা বলবি? আচ্ছা ধর, একজন মানুষকে তুই অনেকদিন ভালোবেসে আসছিস, তাকে নিজের করে পেতে অনেক কষ্ট করছিস, প্রতিটা মুহূর্ত তার পেছনের ছায়ার মতো পড়ে থাকিস, তাকে ছাড়া তুই জীবনের অন্য কিছু ভাবতে পারিস না। আর তোর সেই ভালোবাসার মানুষটিকে যদি কেউ কেড়ে নিতে চায়, তাহলে তুই কি করবি তার? অধরার কথা শুনে আমার মনের ভিতর একটা ভয় কাজ করতে থাকে, মনে হচ্ছে বড় কোনো বিপদ আসতেছে। আর অধরা বা কেন অন্তরাকে এমন প্রশ্ন করলো, মাথায় কিছুই আসছে না। আমি যখন এসব চিন্তায় ব্যস্ত তখন অন্তরা বলল, আমি যাকে এমন ভালোবাসবো, তাকে যদি কেউ আমার কাছ থেকে কেড়ে যায়, তাহলে আমি তাকে খুন করব। অন্তরা এই কথাটা বলে যে কত বড় ভুল করছে সেটা ও নিজেও জানে না। আর অধরাও মনে মনে এটাই চাইছিল যে অন্তরা এমন কিছু বলুক। তখন অধরা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, সে মেয়েটি যদি তোর বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে তুই কি করবি? বেস্ট হয়েছে তো কি হয়েছে, ভালোবাসার জন্য নিজের আপন বোনকেও ছাড় দেব না, সেখানে বেস্ট ফ্রেন্ড তো অনেক দূরের কথা। এই কথাটা বলার সাথে সাথে অধরা সোজা গিয়ে অন্তরার মুখ খুব শক্ত করে চেপে ধরে আর রাগে গড়গড় করতে করতে বলল, কুত্তার বাচ্চা, তাহলে তোর সাহস কি করে হয় শুভ্রকে ভালোবাসার কথা বলে? তোকে আমি 1000 বার নিষেধ করেছি শুভ্রের কাছে না আসতে, আর তুই আমার চোখে ফাঁকি দিয়ে আমার ভালোবাসাকে তুই নিজে করে নিচ্ছিস। আর তুই ভাবলি কেমন করে আমি তা হতে দিব? অধরা যখন অন্তরাকে খুব শক্ত করে মুখ চেপে ধরে তখন আমি গিয়ে ছাড়ানোর চেষ্টা করতে থাকি, কিন্তু অধরার অন্তরাকে এমন ভাবেই ধরছে যে আমি কোনো মতেই তাকে সরাতে পারছি না। তখন অন্তরা বলল, অধরা আমাকে ছাড়, আমি ব্যথা পাচ্ছি। কেন তুই আমাকে মারছিস? ছাড় আমাকে, প্লিজ ছাড়। কেন? একটু আগে তুই না বললি তাকে খুন করবি তুই? তাহলে এখন কেন তোকে ছাড়তে বলছিস? তোকে তো আজকে সারা জীবনের ভালোবাসার স্বাদ মিটিয়ে দিব। এতদিন শুধু আমার ভালোটা দেখেছিস, আজকে একটু রাগটাও দেখে যা। কথাটা বলেই অধরা অন্তরাকে একের পর এক থাপ্পড় মারতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, তোর সাহস কি করে হয় আমার শুভ্রের দিকে চোখ তুলে দেখার? যাকে সেই ছোটবেলা থেকে মনে মনে ভালোবেসে আসছি, তোর সাহস কি করে হয় তুই ওকে ভালোবাসার কথা বলে? যাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখি প্রতি রাতে, তোর সাহস কি করে হয় আমার সেই স্বপ্নগুলো ভেঙে দেওয়া? এইদিকে বারবার চেষ্টা করেও অধরাকে থামাতে পারছে না, কাছে গেলেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর এইদিকে সারা কলেজে ছড়িয়ে পড়ে অধরা অন্তরাকে মারছে। তখন কয়েকজন টিচার আর ম্যাডাম সহ অনেক ছাত্রছাত্রী এখানে এসে জমা হয়ে যায়। আর তখন ম্যাডাম নিজে গিয়ে অধরার হাত থেকে অন্তরাকে রক্ষা করে। তবে ম্যাডামরা যতক্ষণ অন্তরাকে উদ্ধার করে অধরার হাত থেকে, ততক্ষণ অধরা অন্তরাকে মেরে নাক মুখ ফাটিয়ে ফেলে। নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। তারপর অন্তরাকে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করে আনা হয়। আর আমাকে সহ অধরা আর অন্তরাকে প্রিন্সিপাল স্যারের রুমে ডাকা হয়। অন্যদিকে অন্তরার পরিবার খবর পেয়ে কলেজে চলে আসে। আর এদিকে প্রিন্সিপাল স্যার নিজে অধরার আব্বুকে কল দিয়ে কলেজে আসতে বলে। অধরার আব্বু যেহেতু এখানকার বেশ সুনামধন্য চেয়ারম্যান, তাই তার এখানে একটা আলাদা নাম ডাক আছে। যদি চোরখাটো কোনো বিষয় হতো তাহলে স্যার অধরার আব্বুকে কখনো ডাক দিতেন না, কিন্তু অধরা অন্তরাকে এমন ভাবে মারছে যে বলার মতো না। তাই তাকে বাধ্য হয়ে ওনাকে আসতে বলতে হয়, না হলে অন্তরার পরিবার নাকি অধরার বিরুদ্ধে মামলা করবে। আর কিছুক্ষণ পরেই অধরার আব্বু সহ সবাই গিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে সবাই এক হয়। তখন প্রিন্সিপাল স্যার অধরাকে জিজ্ঞেস করে কেন অন্তরাকে মারছে। তখন অধরা বলল, আমি বারবার নিষেধ করার পরও আমার কথা অমান্য করে ও শুভ্রকে প্রপোজ করেছে, তাই ওকে মারছি। অধরা এমন ভাবে কথাগুলো বলল যে ওকে দেখে মনেই হয় না অধরা প্রিন্সিপাল স্যার ও তার আব্বুর সামনে দাঁড়িয়ে কথা বলছে। তখন প্রিন্সিপাল স্যার বলল, আমি কখনো প্রেম ভালোবাসাকে সাপোর্ট করি না, তবুও বলছি কাউকে ভালো লাগা বা ভালোবাসার অধিকার সবার আছে। যে কেউ তার ভালোবাসার কথা অন্যকে বলতে পারে, এটা কোনো অন্যায় না। কিন্তু তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো। সাধারণ একটা বিষয় নিয়ে তোমার এভাবে অন্তরাকে মারাটা একদম ঠিক করনি। তোমার কারণে আজকে তোমার আব্বু কলেজে আসতে হয়েছে। তোমার কাছ থেকে আমরা কেউ এমনটা আশা করিনি অধরা।
এখন আমি চাচ্ছি তুমি সবার সামনে অন্তরা ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নাও। স্যার, আমি কেন ক্ষমা চাইবো? আমি তো কোনো ভুল করিনি। অধরার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। একটা মানুষকে মারতে মারতে আধমরা করেও কি করে বলে যে সে কোনো ভুল করেনি। তখন প্রিন্সিপাল স্যার বলল, অধরা, তুমি একটা মেয়েকে সবার সামনে বিনা কারণে জঘন্যভাবে মারছো, তারপরেও এখন তুমি বলছো যে তুমি কোনো অন্যায় করনি। এটা কিন্তু তোমার সবার সামনে বেয়াদবি করা হচ্ছে। আমি চাই তুমি মাপ চেয়ে সমস্যাটা এখানেই সমাধান করো, না হলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে আমি বাধ্য হব, কারণ কলেজের নিয়ম সবার জন্য সমান। স্যার, আপনি বললেন না সবার ভালোবাসার অধিকার আছে, তাহলে সবার যদি ভালোবাসার অধিকার থাকে তাহলে সবার তার ভালোবাসাকে রক্ষা করার অধিকার আছে, আর আমি সেটাই করছি। কেউ যদি আমার শুভ্রর দিকে চোখ তুলে তাকায়, আমি তার চোখ তুলে নিব। ভালোবাসার কথা বলবে সেটা অনেক দূরের কথা, আর এর জন্য আমি কারো কাছে মাপ চাইতে পারবো না। এতে আপনি যা করার করতে পারেন। অধরার কথা শুনে প্রিন্সিপাল স্যার সহ সবাই অবাক হয়ে যায়। আর আমি মনে মনে বলতে থাকি, আজ অধরার জন্য সারা কলেজ সহ বড় আব্বুর কাছে ছোট হয়ে গেলাম। কারণ এখন অধরার আব্বু মনে করবে আমি মনে হয় অধরার সাথে প্রেম করছি। তখন প্রিন্সিপাল স্যার বলল, চেয়ারম্যান সাহেব, এবার আপনি আপনার মেয়েকে একটু বোঝান, না হলে সমস্যাটা আরো বড় হয়ে যাবে আর কলেজের নাম খারাপ হবে। এতক্ষণ ধরে অধরার আব্বু চুপচাপ সবার কথা শুনছিল। এখন প্রিন্সিপাল স্যারের কথা শুনে অধরার আব্বু বলল, আসলে আমার মেয়ে আজ যে অন্যায়টা করছে তার জন্য আমি আপনাদের কাছে খুবই লজ্জিত। আমি আমার মেয়ের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাই, দয়া করে আপনারা মাফ করে দেন। আসলে অধরার আব্বু চেয়ারম্যান ও ভালো মানুষ হিসেবে সবার কাছে বেশ পরিচিত। সবসময় মানুষের জন্য নিজেকে উজাড় করে দেয়। তার এমন ভাবে মাপ চাওয়া দেখে অন্তরার পরিবারও খুশি হয়ে সব ভুলে যায়। তখন অধরার আব্বু অন্তরার কাছে গিয়ে বলে, মামনি, আমি তোমার বাবার বয়সে হয়ে তোমার কাছে মাপ চাইছি, আমার মেয়েকে তুমি মাফ করে দাও, সে আর কখনো এমন করবে না। অধরার আব্বুর কথা শুনে অন্তরার মাথা নিচু করে চুপ করে থাকে। তখন তিনি আবার বলেন, শুভ্র, আর তুমি কি দুজন দুজনকে ভালোবাসো? আমি শুভকে ভালোবাসি, শুভ আমাকে ভালোবাসে কিনা জানি না। আচ্ছা, তোমাদের বিষয়টা নিয়ে আমি তোমার পরিবারের সাথে কথা বলবো। অধরার আব্বুর কথা শুনে অন্তরার মুখে যেন চাঁদের হাসি ফুটে ওঠে। অন্তরা তখন লজ্জা মিশ্রিত চোখে শুভ্রর দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনারা যা ভালো মনে করেন। এদিকে অধরার আব্বুর কথা শুনে আমার মাথা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। সারা জীবন শুনে আসলাম বিয়ের কথা বাড়িতে হয়, কিন্তু জীবনে প্রথম দেখলাম বিয়ের কথা কলেজেও হয়, তাও আবার নিজের বিয়ের কথা। আমি আর চোখে অধরার দিকে তাকিয়ে দেখি অধরার কি অবস্থা, আর অধরার দিকে তাকিয়ে আমার ভিতরে ভয় লেগে যায়। কারণ অধরা ওর আব্বুর কথা শুনে রাগে লাল হয়ে গেছে, চোখগুলো আগুনের মতো হয়ে গেছে। মনে হচ্ছে এখনই চোখ দিয়ে আগুন বেরিয়ে আসবে। এখন যদি অধরার সামনে ওর আব্বু না থাকতো, তাহলে যে অধরা এখন কি করতো তা সে নিজেও জানে না। আর তাই নিজের রাগটা কন্ট্রোল করার জন্য নিজের ওড়নাকে শক্ত করে চেপে ধরে আছে, আর বারবার আমার দিকে তাকিয়ে দেখছে, হয়তো আমি কি করি সেটা দেখার জন্য। তারপর অধরার আব্বু প্রিন্সিপাল স্যারের সাথে আর অন্তরার পরিবারের সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা বলে বাইরে চলে যান। আর যাওয়ার সময় আমাকে আর অন্তরাকে বলে যান যে আমাদের সাথে নাকি বাড়িতে কথা বলবে। এখন আমার কেন জানি মনে হচ্ছে এইবার সত্যি আমি পৃথিবীতে একা হয়ে যাব, কারণ এত বড় একটা ঘটনা হওয়ার পর আমাকে কি তাদের বাড়িতে থাকতে দিবে? কখনোই দিবে না। যদিও এখানে আমার কোনো দোষ নাই, কিন্তু নিজের মেয়ের পক্ষে ছেড়ে কি আমার পক্ষে কথা বলবে? আমিও আর কিছু না বলে একা একা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে আসি। অন্যদিকে অধরা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে নিজের বাপের উপর রাগে পুষতে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি থাকতে আমার ভালোবাসা অন্য কারো হয়ে যাবে, সেটা আমি কখনোই হতে দিব না। যেভাবেই হোক আমার ভালোবাসার মানুষকে আমার করে নিব। অধরা যখন আনমনে দাঁড়িয়ে রাগের মাথায় এসব চিন্তা ব্যস্ত, তখন কথা থেকে যেন অন্তরা এসে পিছন থেকে বলল, অন্য কারো ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে নিজের করে নেওয়ার মাঝে এত মজা আগে জানতাম না। তাহলে কাজটা আরো অনেক আগেই করতাম। তুই যতই বদরাগী হোস না কেন, তোর বাপটা অনেক ভালো, নাহলে নিজের মেয়ের ভালোবাসাকে আবার অন্য কারো হাতে দিতে রাজি হয় নাকি? শুধু একবার শুভকে নিজের করে নি, তারপর তোকে বোঝাবো আমাকে মারার মজা। অন্তরার কথা শুনে অধরার ইচ্ছে করছে অন্তরাকে এখনই খুন করে ফেলতে, কিন্তু অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করে অধরা বলল, মুখ দিয়ে শুধু ভালোবাসি কথাটা শুধু বলতে চেয়েছিলি, সেটাও বলতে পারিস না। তার আগেই তোর মুখ আমি ভেঙে দিচ্ছি। আর এখন যদি আবার বিয়ে করার কথা চিন্তা করিস, তাহলে বুঝতেই পারছিস তোকে আমি কি করব। এখন আমার সামনে থেকে সরে যা, নাহলে তোর এই ভাঙা মুখ আমি আবার কখন ভেঙে ফেলি তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর আমার শুভ্রকে বিয়ে করবি তো দূরের কথা, তোকে রাস্তায় রিস্কা আলো বিয়ে করবে না।
অন্তরার কথা শুনে অন্তরার মুখটা চুপসে যায়। তখন অন্তরা বলল, তোর আব্বু যেহেতু কথা দিছে, তাহলে তুই কিছুই করতে পারবি না। আর কালকেই আমি আমার পরিবার থেকে লোক পাঠাবো তোদের বাড়িতে, শুভকে সারা জীবনের জন্য তোর কাছ থেকে আমার কাছে নিয়ে আসতে। জেগে থেকে স্বপ্ন দেখা ভালো না, আর তুই এখন তাই করছিস। একটা কথা মনে রাখিস, তুই শুভ্রের কাছে যাওয়ার আগে আমি ওকে আমার করে নিব। শুভকে জামাই হিসেবে তোর বাবা কখনো মানবে না। আর এখন যেহেতু তোর আব্বু জেনে গেছে তুই শুভকে ভালোবাসিস, তাই তোর বাবা চাইবে শুভ তোর জীবন থেকে চলে যাক। আর আমি সেই সুযোগটা নিয়ে শুভকে সারা জীবনের জন্য আমার করে নেব। তুই এ নিয়ে চিন্তা করে আবার রাতের ঘুম হারাম করিস না। এতদিন আমি ভাবতাম কিভাবে আব্বুকে বলবো যে আমি শুভ্রকে ভালোবাসি, কিন্তু আজকে তোর কারণে সেটা জেনে গেছে। এতে অবশ্য আমারই ভালো হয়েছে, নিজে কষ্ট করে বলতে হয়নি। এখন তুই শুধু দেখ কি করে আমি আমার ভালোবাসা আমার করে নিই। তুই তোর ওই ভাঙা মুখ নিয়ে দাওয়াত খেতে আসিস। যা এখন সামনে থেকে। দেখে নেব তোকে। কথাটা বলেই অন্তরা হনহন করে সেখান থেকে চলে যায়। আর অধরা তখন মনে মনে শুভ্রকে খুঁজতে থাকে, কিন্তু পুরা কলেজ খুঁজেও শুভ্রকে পায়নি অধরা। তখন মন খারাপ করে বাড়িতে চলে যায়। এদিকে আমি কলেজ থেকে সোজা বেরিয়ে নদীর পাড়ে চলে আসি, আর সেখানে সন্ধ্যা পর্যন্ত একাই বসে থাকি। এর ভিতরে অধরা বেশ কয়েকবার কল দিছে, কিন্তু আমি কল রিসিভ করিনি। আজ নিজেকে সত্যি খুব একা মনে হচ্ছে। এতিম হয়েও এতদিন খুব একটা মা বাবার কথা মনে পড়েনি, কিন্তু আজকে অনেক মনে হচ্ছে। জানি না বাড়িতে গেলে আমার জন্য কি অপেক্ষা করছে। তারা হয়তো ভাববে এতদিন তাদের ঘরে খেয়ে পড়ে তাদের সাথে আমি বেইমানি করছি, হয়তো আজকেই আমাকে তাদের বাসা থেকে বের করে দিবে। এরকম নানান চিন্তা করতে করতে প্রায় রাত হয়ে গেছে। তাই ভাবছি বাড়িতে যাই, যা আছে কপালে তাই হবে। আর আমি বাড়িতে এসে দেখি বাড়ির পরিবেশটা বেশ শান্ত লাগছে। আমি তখন চুপচাপ আমার রুমে চলে যাই। আর আমি আমার রুমে আসার একটু পরেই আয়ান মানে আমার ছোট নবাব এসে বলল, ভাই এতক্ষণ তুমি কোথায় ছিলে? সে কখন থেকে তোমাকে খুঁজতেছি। আমি একটু বাইরে ছিলাম ছোট নবাব, তুমি কেন খুঁজতেছিলে আমাকে? আব্বু তোমাকে ডাকতেছে, বলছে তুমি বাসায় আসলে আব্বুর সাথে দেখা করতে হবে। আয়নের কথা শুনে মনের ভিতর একটা অজানা ভয় কাজ করতে লাগলো। জানি না এখন বড় আব্বুর সামনে আমাকে কোন পরিস্থিতির সামনে পড়তে হয়, তবে কেন জানি মনে হচ্ছে আমার জন্য খারাপ কিছুই অপেক্ষা করছে। তখন মনে মনে চিন্তা করলাম, যা আছে কপালে তাই হবে, এত ভেবে লাভ নাই, দেখি গিয়ে কি হয়। আর আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্যই করেন। এসব নানান চিন্তা করে আমি আয়ানকে বললাম, ছোট নবাব তুমি গিয়ে বড় আব্বুকে বলো শুভ্র ভাইয়া এক্ষুনি আসতেছে। আচ্ছা তাহলে তুমি তাড়াতাড়ি আসো, আমি গেলাম। কথাটা বলেই আয়ান আমার রুম থেকে বেরিয়ে যায়, আর আমি দপ করে বিছানায় বসে পড়ি। আসলে অতিরিক্ত চিন্তায় মাথাটা কেমন ঝিমঝিম করছে, কোনো কিছু তেমন ভালো লাগছে না। তারপর আমি ওয়াশরুমে গিয়ে হাত মুখে পানি দিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নেই। তারপর আস্তে আস্তে বড় আব্বুর রুমের গিয়ে যেতে থাকি। আমি যতই বড় আব্বুর রুমের দিকে অগ্রসর হতে থাকি, আমার বুকের ভিতর ততই ধরফর করতে থাকে। তারপর নিজেকে সামলে নিয়ে বড় আব্বুর রুমে প্রবেশ করি আমি। সেখানে গিয়ে দেখি বড় আব্বু ও বড় আম্মু তারা দুজন একসাথে খাটের উপর বসে আছে। তখন আমি তাদের সামনে যেতেই বড় আব্বু বলল, শুভ্র কলেজ থেকে গিয়ে সারাদিন কোথায় ছিলি? বড় আব্বু কোথাও যায়নি, এই তো নদীর পাড়েই বসেছিলাম। আমার কথা শুনে বড় আব্বু কিছুক্ষণ চুপ করে থাকে, কারো মুখে কোনো কথা নাই। এর মাঝে অধরাও আমাদের মাঝে এসে যোগ দেয়। তখন বড় আব্বু বলল, শুভ্র ছোটবেলা থেকে তোকে নিজের চোখের সামনে বড় হতে দেখেছি। তোর বাবা মা মারা যাওয়ার পর তোকে আমরা আমার কাছেই রেখে দেই। হতে পারিস তুই আমাদের বাড়ির চাকরের ছেলে, কিন্তু তোকে আমরা সবসময় নিজের সন্তানের মতো মানুষ করছি। কোনো কিছুর অভাব তোকে আমরা বুঝতে দেইনি। আর এতদিন তুই আমাদের সেই কাজের সঠিক মূল্য দিছিস। কখনো এমন কাজ করিস নাই যেটার জন্য আমাদের বাড়ির কোনো বদনাম হয়। আশা করি এখনো তোকে আমি যা জিজ্ঞাসা করব তুই তার সঠিক উত্তর দিবি, কোনো প্রকার মিথ্যার আশ্রয় নিবি না। আব্বুর কথা শুনেই আমার চোখের কোণে নোনা পানি জমে যায়। আসলে তো বাবা মা মারা যাওয়ার পর তারা আমাকে যেভাবে মানুষ করছে সেটা হয়তো আমার নিজের বাবা মাও করতে পারতো না। আজকাল গৃহকর্মীর উপর মানুষ অমানবিক নির্যাতন করে, সেখানে তারা মানবতার দ্বার খুলে দিছে, আমাকে আপন করে নিছে নিজের সন্তানের মতো। তখন আমি বললাম, বড় আব্বু বলেন, আপনি কি জানতে চান? আমি সত্যিটাই বলবো। তোর কি অধরার সাথে কোনো সম্পর্ক আছে? মানে তোরা একে অপরকে কি ভালোবাসিস? বড় আব্বুর কথা শুনে আমি কিছুক্ষণ চুপ থাকি। তারপর আমি একবার অধরার দিকে তাকাই। তখন দেখি অধরা আমার দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে, আমি কি বলি সেটা শোনার জন্য। তবে অধরার চোখ বুঝতে পারছি অধরা চাইছে আমি যেন এটাই
যে আমি অধরাকে ভালোবাসি, তখন আমি বললাম, না বড় আব্বু, অধরা আপুর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি ছোটবেলা থেকে তাকে যেমনটা ভেবে আসছি আজও ঠিক তাই ভাবি। এতে উনি আমাকে নিয়ে যাই ভাবুক না কেন। এদিকে শুভ্রের কথাটা শুনে অধরার মনে অনেকটা আঘাত লাগে, কারণ তাকে পাওয়ার জন্য সবার সাথে একাই এত লড়ছে, সেই যদি তাকে ভালো না বাসে আর সবার সামনে না করে দেয় তখন খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু অধরাও এত সহজে হেরে যাওয়ার মেয়ে না। তাই শুভ্রের কথা শুনে যতটা কষ্ট পাইছে তার চেয়ে বেশি রাগ হচ্ছে। এখন ইচ্ছে করছে সবার সামনে গিয়ে এক ঘুষিতে নাকটা ফাটিয়ে দিতে, কিন্তু অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করছে অধরা। তখন বড় আব্বু বলল, তার মানে কি তুই অন্তরাকে পছন্দ করিস? না বড় আব্বু, অন্তরার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর আজ যেটা হয়েছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, যদিও এটার মাঝে আমার কোনো দোষ নাই। আমি অন্তরাকে কথা দিচ্ছি, তুমি যদি রাজি থাকো তাহলে আমি অন্তরার পরিবারের সাথে কথা বলবো। এখন তোমার কি মতামত? বড় আব্বুর কথা শুনে অধরা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, হয়তো আমি কি বলি সেটা জানার জন্য। তখন আমি বললাম, অন্তরাকে আমি ভালোবাসি না এটা সত্যি কথা, তবে আপনি যদি বলেন তাকে বিয়ে করতে তাহলে আমি রাজি আছি, কারণ আপনাদের জন্য আমি সব করতে পারি। আর এইটা তো সামান্য একটা বিয়ে মাত্র। আমি কথাটা বলার সাথে সাথে আমার গালে ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দেয় অধরা, আর আমার শার্টের কলার ধরে চিৎকার করে বলতে থাকে, ওই কুত্তা, তোর সাহস কি করে হয় অন্য মেয়েকে বিয়ে করার কথা বলে? তুই জানিস না আমি তোকে ভালোবাসি, তাহলে তুই কোন সাহসে ওই অন্তরাকে বিয়ে করার কথা বলিস? কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আপনার একজনের ভালোবাসা পাওয়ার জন্য আমি আপনার পুরো পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, আর তাই আপনার আব্বু যা বলবে আমি তাই করতে রাজি। অধরার এমন রাগ আর কথা বলা দেখে অধরার আব্বু আম্মু চুপ করে বসে দেখতে থাকে কি হয়। তখন অধরা আবার বলল, আমি এত কিছু জানি না। শুভ্রকে আমি সেই ছোটবেলা থেকে পছন্দ করি, ওর জন্য কলেজে নিজের নামে বদনাম করেছি। সবাই আমাকে আড়ালে গুন্ডি বলে ডাকে, বদরাকি বলে ডাকে, শুধু ওর জন্য, কারণ শুধু ওকে নিজের করে পেতে সবার সাথে বাজে ব্যবহার করছি। আর আজ যদি কেউ আমার সেই ভালোবাসা অন্যকে দিয়ে আসতে চাই তাহলে ভালো হবে না বলে দিলাম। যদি আমার ভালোবাসা কারো মেনে নিতে কষ্ট হয় তাহলে আমি আমার ভালোবাসাকে সাথে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যাব, তবু আমি শুভ্রকে হারাতে পারবো না। আর তুই কান খুলে শুনে রাখ শুভ্র, তুই আমাকে ভালোবাসবি কিনা বাসবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমি তোকে ভালোবাসি, আর তুই না চাইলেও সারা জীবন আমার সাথেই থাকতে হবে। আর এর মাঝে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে আগে নিজের হাতে খুন করব, তারপর নিজেকে শেষ করে দিব, তবু তোকে অন্য কারো হতে দিব না। এখন যে যা করতে পারে করে নিক। তারপর কথাটা শেষ করেই অধরার কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার শার্টের ধরে টানতে টানতে নিজের রুমের দিকে নিতেছে, আর আমাকে বলতেছে, কি ভাবছিস আব্বুর সামনে যা খুশি তাই বলবি, আর আমি আব্বুর ভয়ে কিছু বলবো না? আয় আমার সাথে, খুব বিয়ে করার শখ তোর তাই না? আজ তোর বিয়ের শখ আমি মিটিয়ে দিব। অধরা আমাকে কলার ধরে টেনে রুমে নিয়ে যাচ্ছে, আর আমি মনে মনে চিন্তা করছি বড় আব্বু কেমন মানুষ, তার এই গুন্ডি রাক্ষসী মেয়েটা তার সামনে চিৎকার করে কতগুলো কথা বললে, অথচ তিনি মুখে কলম এঁটে বসে আছেন, একটা কথাও বলেননি। মাঝখান থেকে আমি তার এই বাঘিনী মেয়ের শিকার হয়ে গেলাম। জানি না আজকে প্রাণে বেঁচে ফিরি কিনা। যদি বেঁচে ফিরি তাহলে আপনাদের মিষ্টি খাওয়াবো পাঠকরা। আপনারা হয়তো ভাবছেন অধরার আব্বু আম্মু অধরার এমন ব্যবহারে তারা কোনো রিয়াক্ট কেন করলো না, তাহলে চলুন জেনে আসি ভিতরের কাহিনী। অধরা শুভ্রকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসার পরে অধরার আব্বু আম্মু হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে, কারণ অধরার আব্বু আম্মু আগে থেকেই মনে মনে চাইতো অধরাকে শুভ্রের সাথে বিয়ে দিতে, কিন্তু এতে অধরা রাজি হয় কিনা এটা নিয়েই তারা একটু চিন্তায় ছিল। তবে এখন তারা নিশ্চিত হয়ে যে শুভ্র, কারণ অধরা তাদের একমাত্র মেয়ে, তারা কখনোই চায় না অধরা তাদের ছেড়ে দূরে কোথাও চলে যাক, আর শুভ্রকেও তারা নিজের ছেলের মতোই ভালোবাসে। তাই তারা মনে মনে চিন্তা করে তাদের দুজনকে বিয়ে দিয়ে এক করে দিয়ে নিজেদের কাছেই রেখে দিবে। এদিকে অধরা আমাকে টেনে তার রুমে নিয়ে আসে, আর আমাকে রুমে এনে একটা ধাক্কা মেরে ওর বিছানায় ফেলে দিয়ে রুমের দরজাটা বন্ধ করে দেয়। অধরা দরজা বন্ধ করে আমার দিকে রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে আসতে থাকে। তখন আমি বললাম, আপু প্লিজ আমাকে কিছু করবেন না, আমাকে যেতে দিন প্লিজ। আমি কথাটা বলতে বলতে অধরা এসে আমার মুখ টিপে ধরে আর রাগী কণ্ঠে বলল, আমার কাছে আসতেই তোর খালি যেতে ইচ্ছা হয় কেন? আমাকে ছেড়ে কোথায় যেতে চাস? ওই অন্তরা শাকচুনির কাছে? না আপু, আমি অন্তরা আপুর কাছে কেন যাব? আর আপনি আমাকে সবার সামনে থেকে এইভাবে টেনে আনাটা একদম ঠিক হয়নি। সবাই এখন আমাদের নিয়ে কি ভাববে? আমি কথাটা বলার সাথে সাথে অধরা আমাকে ঠাস করে 2টা থাপ্পড় মারে, তারপর রাগী সুরে বলল, কুত্তা, আজ বাদে কাল তোর বউ হবো আমি, আর তুই বারবার আমাকে আপু ডাকছিস কেন? নিজের হবু বউকে আপু ডাকতে লজ্জা করে না? এই আপনি কথায় কথায় এত মারেন কেন? ইস, আপনার হাতে থাপ্পড় খেতে খেতে আমার চাপার দাঁতগুলো নড়ে গেছে।
আমার কথা না শুনলে তোকে শুধু থাপ্পড় কেন, তোকে তো আমি নিজের হাতে খুন করতে দুবার ভাববো না। ও আল্লাহ, আপনার যে জামাই হবে তার জীবনে সুখ নামে কোনো বস্তু থাকবে না। আপনার অত্যাচারে তার জীবনটা পুরো তেজপাতা হয়ে যাবে, এটা নিশ্চিত। আমার কথা শুনে অধরা আমার শার্টের কলার ধরে টেনে আমার মুখটা তার মুখের কাছে নিয়ে আসে আর গম্ভীর সুরে বলল, আমার জামাই কি হবে মানে কি? আমার জামাই তো তুই হবি, আর তেজপাতা করলে তোর জীবনটাই করব, আর ভালোবাসে ভরিয়ে দিলে তোর জীবনটাই দিব, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। ওই ইসে, আপনার এসব ফালতু কথা রাখেন, আমাকে যেতে দিন। কি আমি ফালতু কথা বলি? আর তোকে যে কারণে রুমে নিয়ে আসলাম সেটা তো হলো না, তাহলে তোকে কি করে যেতে দিই? আগে তো শাস্তিটা দিয়ে নি। অধরার কথা শুনে একটু ভয় ভয় লাগছে, জানি না পাগলিটা এখন আবার আমার সাথে কি করে। তখন আমি বললাম, আমি কি করছি যে আপনি আমাকে শাস্তি দিবেন? আমার সামনে দাঁড়িয়ে অন্য মেয়েকে বিয়ে করার কথা বলেই তোর সবচেয়ে বড় অপরাধ, আর এটার জন্য তোকে শাস্তি পেতেই হবে, কঠিন শাস্তি। হ্যাঁ, বিয়ে? কি আমি ইচ্ছে করে করতে চাইছি নাকি যে আমি এটার জন্য শাস্তি পাবো? আপনার আব্বুই তো অন্তরাকে বলছে ওদের পরিবারের সাথে কথা বলবে, সেখানে যদি আমার মতামত চাওয়া হয় তাহলে আমি রাজি না হয়ে কি করব? আর আমি কোনো দিন আপনার আব্বু আমার মনে কষ্ট দিতে পারবো না। আমি এত কিছু জানি না, আমি সেই ছোটবেলা থেকে তোকে নিয়ে স্বপ্ন দেখে আসছি, মনে মনে তোকে ভালোবেসে আসছি, কিন্তু তুই আমার ছোট হওয়ার জন্য মুখ ফুটে বলতে পারিনি। আর এখন যখন আমি তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি, আর সেটা জানার পরও যখন তুই অন্যের কথায় বিয়েতে রাজি হয়ে যাস, তাহলে সেটা তোর জন্য শাস্তিযোগ্য অপরাধ, আর সেটার জন্য তোকে শাস্তি পেতেই হবে, নাহলে তোকে এখান থেকে কোথাও যেতে দিব না। অধরার কথা শুনে এটা বুঝতে পারলাম এই মেয়ে কিছু একটা না করে আমাকে এখান থেকে ছাড়বে না, শাস্তি কিছু না কিছু দিবেই। তখন আমি বললাম, তা কি শাস্তি দিবেন আমাকে? আমার কথা শুনে অধরা মুচকি হেসে দেয়, তারপর আমার হাসিটা আড়াল করে মুখের মাঝে রাগের একটা ভাব নিয়ে আসলো। তোর জন্য আর সারাটা দিন আমি না খেয়ে আছি, তোকে নিয়ে কত চিন্তা করছি, এখন আমার শরীরটা দুর্বল লাগছে, তার জন্য তোর ওই গোলাপি ঠোঁটের স্বাদ নিয়ে শরীরটা একটু চাঙ্গা করব, আর যতক্ষণ পর্যন্ত আমার স্বাদ না মেটে ততক্ষণ পর্যন্ত তুই কোথাও যেতে পারবি না, আর এটাই হলো তোর শাস্তি। এমন কথা শুনে এক লাফ দিয়ে অধরার পাশ থেকে উঠে অন্য পাশে চলে যাই, কারণ আমি জানি অধরার যদি একবার সুযোগ পায় তাহলে আমার ঠোঁটের 12টা বাজিয়ে ছাড়বে, আর সেই সুযোগ তাকে কোনোভাবেই দেওয়া যাবে না। তখন আমি বললাম, না, এই শাস্তি আমি মানি না, একে তো কোনো অন্যায় করিনি, তার উপর আপনার এমন শাস্তি আমি মানতে পারবো না, এটা ছাড়া অন্য যে কোনো শাস্তি দেন সেটা আমি করব। আমার কথা শুনে অধরা কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে কি যেন ভাবে, তারপর মুচকি হেসে বলে, এটা ছাড়া আমি যা বলবো সেটা করবি তো? আর যদি না করিস তাহলে কিন্তু আমার আগেরটাই মানতে হবে। বলেন, ওটা ছাড়া যা বলবেন তাই করব। তাহলে আজ সারা রাত আমার সামনে এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি, এটাই তো শাস্তি। অধরার কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ সারা রাত এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকা কি করে সম্ভব, আর আমার জন্য তো একেবারেই অসম্ভব। আমি জানি এটা অধরা ইচ্ছে করে করছে যাতে আমি এটা করতে না পারি, আর ও আমার ঠোঁটের 12টা বাজাতে পারে। আমিও না সোরবান্দা রাগ করে বললাম, আচ্ছা ঠিক আছে, দরকার পড়লে সারা রাত কান ধরে দাঁড়িয়ে থাকবো, তাও আপনার কথা মানবো না। এই না হলে আমার জিনিয়ার পর একটু রাগ না থাকলে কি চলে নাকি? এবার শুরু করো, দেখি কেমন জোর আছে। আমি আর কোনো কথা না বলে এক পা তুলে কান ধরে দাঁড়িয়ে থাকি, আর মনে মনে অধরার গোষ্ঠী উদ্ধার করতে থাকি। রাক্ষসী, আমাকে এমন শাস্তি দিচ্ছিস, তোর কপালে জামাই মিলবে না, তোর 22টা বাচ্চা হবে, আর তোর বিয়ে না হলে আমার বাচ্চা কাচ্চা হবে কোথা থেকে? সত্যিই তো ওই গন্ডির অত্যাচারে আমার জীবনটা শেষ হয়ে গেল। আর বড় আব্বু আর বড় আম্মু, তারাই বা কেমন? আমাকে নাকি তারা অনেক ভালোবাসে, তাহলে কোথায় গেল তাদের ভালোবাসা? যখনই এই গুন্ডি মেয়ে তাদের সামনে থেকে কলার ধরে নিয়ে আসছে তখন তো চুপ করেছিল। আমি যখন মনে মনে সবার উপর নিজের রাগ ঝাড়ছে, ঠিক তখনই কে যেন দরজায় টোকা দিল। তখন রুমের ভিতর থেকে অধরা এক রাশ বিরক্ত নিয়ে বলল, এই কে এভাবে বিরক্ত করছে? তখন বাইরে থেকে অধরার আম্মু বলল, অধরা মা, দরজাটা খুল, তোর সাথে কথা আছে। তোমাদের সাথে আমার কোনো কথা নেই, তোমরা কেউ আমার সুখ চাও না, আমি তোমাদের সাথে কথা বলতে চাই না, চলে যাও আমার রুমের সামনে থেকে। আরে একবার দরজাটা খুলবি তো? আমরা কি বলিস আগে সেটা শোন, পরে না হয় আমাদের সাথে রাগ করে থাকবি। বড় আম্মুর কথা শুনে আমি বললাম, আচ্ছা দরজাটা খুলে দিই, দেখেন ওনারা কি বলে। তুমি একদম কান ছাড়বে না বাবু, যেভাবেই আছো ঠিক সেভাবেই থাকো, না হলে পরে কি হবে বুঝতেই পারছো। আমি কি দরজা খুলে দিচ্ছি। অধরার কথা শুনে আমি মাথা নিচু করে কান ধরে দাঁড়িয়ে থাকি, আর অধরা গিয়ে রুমের দরজা খুলে দেয়। আর অধরা দরজা খোলার সাথে সাথে বড় আম্মু, বড় আব্বু আর আয়ান রুমে আসে, আর তারা সবাই রুমে এসে আমাকে এই অবস্থায় দেখে মিটমিট করে হাসতে থাকে। তখন বড় আব্বু বলল,
শুভ্র, কান ছেড়ে সোজা হয়ে দাঁড়া। না, যদি কারো কথা শুনে কান ছেড়ে দিস তাহলে তোর খবর আছে শুভ্র। কেউ যেমন আমাদের ভালোবাসা মানতে পারছে না, তাহলে আমাদের মাঝে যেন না আসে। অধরার কথা শুনে অধরার আব্বু আম্মু দুজনেই মুচকি হাসে। তখন অধরার আম্মু মিষ্টি হেসে বলল, নিজের হবু জামাইকে কান ধরিয়ে রাখতে তোর লজ্জা করছে না? জামাইকে সম্মান আর ভালোবাসতে শিখ। বড় আম্মুর কথা শুনে অধরা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে, কারণ তার আব্বু আম্মু এত সহজে বিষয়টা মেনে নেবে সে কখনো কল্পনাও করতে পারেনি। আর এইদিকে আমার অবস্থা যায়, কারণ এই গুন্ডি যদি আমার বউ হয় তাহলে আমি নিশ্চিত ওর হাতে আমার মৃত্যু অনিবার্য। তখন অধরা বলল, আম্মু, তোমরা শুভ্রকে মেনে নিচ্ছ আমার জন্য? মেনে নিব কি আবার? আমার তো অনেক আগে থেকেই শুভ্রকে তোর জন্য মনে মনে ঠিক করে রেখেছিলাম, কিন্তু তুই এতে রাজি কিনা সেটাই চিন্তা ছিল। অধরা ওর আম্মুর কথা শুনে খুশিতে ওর মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তাকে দেখে মনে হচ্ছে আজ সে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। কিন্তু এইদিকে আমার মনে হচ্ছে এতদিন বাঁচার যতটুকু আশা ছিল সব এক মুহূর্তে শেষ হয়ে গেল। মনে মনে চিন্তা করছি এই গুন্ডিকে বিয়ে করা আর নিজের ইচ্ছায় গলায় দড়ি দেওয়া সমান কথা, তবে মরবো যেহেতু বাঁচার জন্য না হয় আন্দোলন করেই মরি। তখন আমি বললাম, বড় আব্বু, বড় আম্মু, আমি তোমাদের কথায় মরতে রাজি আছি, কিন্তু তোমাদের এই গুন্ডি মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি কথাটা বলেই একবার সবার দিকে তাকাই, তখন দেখি আমার কথা শুনে অধরার মা বাবা মিটমিট করে হাসতেছে আর অধরা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই অধরা বলল, ওই শুভ্র, কি বললি তুই? আরেকবার বলতে শুনি। দেখুন আপু, কথায় কথায় এত ভয় দেখাবেন না। আর আমি আপনার ছোট হয়ে কি করে আপনাকে বিয়ে করি? তার থেকে বড় কথা আমার সাথে আপনার যায় না। আপনি আমার চাইতে অনেক ভালো কাউকে ডিজার্ভ করেন। আমার কথা শুনে অধরা কতক্ষণ চুপ করে তাকিয়ে থেকে কি যেন ভাবে। তারপর অধরা ওর আব্বুকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, শুভ্র যদি আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে কবে আমাদের বিয়ে হবে? তুই শুভ্রকে নিয়ে যেই অবস্থায় শুরু করছিস, আমি চাই না এরকম আর কোনো ঘটনা সৃষ্টি হোক। তাই শুভ্র যদি রাজি থাকে তাহলে কালকেই একদম ঘরোয়াভাবে তোদের বিয়েটা করিয়ে দেবো। পরে যখন শুভ্র লেখাপড়া শেষ করে নিজের প্রতিষ্ঠিত হবে তখন না হয় বড় করে একটা অনুষ্ঠান করে সবাইকে তোদের বিয়েটা জানিয়ে দেব। এখন সব নির্ভর করছে শুভ্রের মতামতের উপর। আমরা শুভ্রকে নিজের সন্তানের মতো আদর করে বড় করেছি বলে তার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিব না। শুভ্রের যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিব। বড় আব্বুর কথা শুনে নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আসলে তাদের সাথে যদি জীবনে কখনো দেখা না হতো তাহলে হয়তো কখনো জানতেই পারতাম না যে পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে। সত্যি আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন, না হলে আমার মতো একটা এতিম ছেলে না চাইতেও আল্লাহ এত কিছু দিয়েছে। হয়তো যাদের মা বাবা আছে তারাও এত কিছু পায় নাই। আমি হয়তো মা বাবার আদর পাইনি, কিন্তু তারা আমাকে এত আদর ভালোবাসা দিয়েছে যা নিজের মা বাবার ভালোবাসার কথা খুব একটা মনে পড়ে না। আবার এখন এমন একজন মানুষ আমার জীবনে নতুন করে আসতে যাচ্ছে যে কিনা আমাকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসে, আমার জন্য যে একটাই পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারে। সত্যি অনেক ভাগ্যবান আমি, অনেক অনেক ভাগ্যবান। আমি যখন মনে মনে এসব চিন্তা করছি তখন অধরা বলল, আম্মু, তোমরা সবাই একটু বাইরে যাও, আমি তোমাদের জামাইকে রাজি করে নিয়ে আসছি। কথাটা বলেই অধরার মা বাবা মুস্কি হেসে ঘর থেকে বেরিয়ে যায়। আর তখন অধরা গিয়ে রুমের দরজাটা আটকে দিয়ে মুস্কি হেসে আমার দিকে এগিয়ে আসতে থাকে। তখন আমি বললাম, আপু প্লিজ সামনে আসবেন না, না হলে আমি চিৎকার করব। একটু মজা করে বললাম, কারণ আমি বুঝে গেছি এই গুন্ডিটাই আমার গলায় ঝুলবে, তাহলে একটু মজা নিয়ে নেই। আমি কথাটা বলতে বলতেই অধরা আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে জড়িয়ে ধরে আর আমার বুকের সাথে নিজের শরীরটা মিশিয়ে দিয়ে অধরা বলল, এই যে আমার জুনিয়র বর, এখন যদি তুমি চিৎকার করো তাহলে বাইরে থেকে সবাই অন্য কিছু মনে করবে, বুঝলে? অন্য কিছু মনে করবে মানে কি? সবাই মনে করবে আমরা বিয়ের আগে বাসা শুরু করছি। অধরার কথা শুনে আমি বেশ লজ্জা পেলাম, কিন্তু গুন্ডি তার দাঁত বের করে হাসতে লাগলো। তখন আমি মজা করে বললাম, বাসর কেমনে করে? তুমি মনে হয় কচি খোকা, কিছু বোঝো না। কালকে বিয়েতে হয়ে যাক, তারপর তোমাকে দেখাবো বাসর কেমনে করে। এখন বল, তুই কি বিয়েতে রাজি না? আমি কি দেখতে এতই খারাপ যে আমাকে বিয়ে করা যায় না? আপনি দেখতে খারাপ কেন হবেন? আপনি তো পরির মতো সুন্দর, যে পুরুষ আপনাকে সঙ্গী হিসেবে পাবে সে তো অনেক ভাগ্যবান হবে। তাহলে তুমি কেন আমাকে বিয়ে করতে চাও না? আমাকে একটু ভালোবাসতে চাও না? বিশ্বাস করো শুভ্র, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসা দিব। কখনো কোনো কষ্টের ছোঁয়া তোমাকে লাগতে দিব না। আমার শাড়ির আঁচল দিয়ে সবসময় তোমার মাথার উপর ছায়া দিয়ে রাখবো। প্লিজ আমাকে এবার কাছে টেনে দেখো। দেখেন, বড় আব্বু যেহেতু চাইছে আমাদের বিয়ে দিতে, তাহলে সেখানে আমার আর কোনো কথা নাই,
কারণ তাদের কথায় আমি তো মরতেও রাজি। আর এত শুধু সামান্য বিয়ে মাত্র। কিন্তু এটাও সত্যি আপনার সাথে আমার স্বাভাবিক হতে একটু সময় লাগবে, কারণ এটা সত্যি আমি কোনোদিন আপনাকে অন্য নজরে দেখি নাই, সবসময় আপু বলতাম, আর এটাই ভেবে আসছি। তাই আপনার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক স্বাভাবিক হতে আমার একটু সময় দেওয়া লাগবে। আমি কথাটা বলার সাথে সাথে অধরা একটা হাসি দিয়ে নিজের গোলাপের পাপড়ির মতো সুন্দর ঠোঁটগুলো আমার ঠোঁটের সাথে মিশিয়ে দেয়। তারপর শুরু করে, এটা না বুঝলে এক গ্লাস ঠান্ডা পানি খান, বুঝে যাবেন। অধরা প্রায় 15 মিনিট পরে আমাকে ছেড়ে দিয়ে মুচকে এসে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। এদিকে আমার প্রাণ চলে যাওয়ার অবস্থা। তখন আমি নিঃশ্বাস নিতে নিতে বললাম, এই জন্যই সিনিয়র মেয়েদের সাথে বিয়ে অথবা প্রেম কোনোটাই করতে নাই, কারণ তাদের আদর আর মায়ের দুটোই ভয়ঙ্কর। শুরু করলে নাকের ডগায় দম না এনে ছাড়ে না। আমার কথা শুনে অধরা হাসতে হাসতে বলল, আরেক রাউন্ড দিব নাকি? তখন কিন্তু মেরেই ফেলবো। না আপু, আপনার এক রাউন্ডেই আমার যায় যায় অবস্থা, জানি না বাকি জীবন কি হবে। কুত্তা, কালকে আমি তোর বউ হব, আর এখন আমাকে আপু বলছিস? আরেকবার বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ও, এটা তো মুখে বললেও বোঝা যায়, তার জন্য হাত ব্যবহার করতে হয়। মুখের কথায় কাজ না হলে হাতের ব্যবহার করা ফরজ, জানিস এটা? আগে না জানলেও এখন আপনার কাছ থেকে জেনে নিলাম। আচ্ছা, কিছু মনে করবেন না, একটা কথা বলি। আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, আপনি তো গুন্ডি মেয়ে, যে কথায় কথায় মারেন, তাহলে মাঝে মাঝে এত রোমান্টিকতা কোথা থেকে আসে আপনার মাঝে? আমার কথা শুনে অধরা হাসতে হাসতে বলল, এতদিন সিনিয়র গুন্ডি মেয়ের ভালোবাসা দেখছিস, এবার গুন্ডি বইয়ের ভালোবাসা দেখবি। আর অত্যাচারে দেখেছিস কি, এখন দেখবি গুন্ডি বইয়ের রোমান্টিক করতে চান। এখন বেশি কথা না বলে চল আমাদের মতামত জানিয়ে আসি। চলেন শুভ্র, চলো বাবা চলো। এতদিন গুন্ডি মেয়ের অত্যাচার সহ্য করছিস, এবার গুন্ডি বউয়ের অত্যাচার সহ্য কর। কি বললি তুই? আমি গুন্ডি বউ? বেশি বললে এখনই কিন্তু শুরু করব। না না, আপনি তো লক্ষ্মী, শান্ত, ইনোসেন্ট একটা মেয়ে। দেখছেন কত বড় হারামি, নিজেই বলে গুন্ডি বউ হবে, আবার আমি বললেই তেলে বেগুনে জ্বলে ওঠে। তারপর আমি আর অধরা মিলে অধরার আব্বু আম্মুর রুমে যাই। সেখানে গিয়ে আমাকে দাঁড় করিয়ে অধরা সবকিছু গড়গড় করে বলতে থাকে। জীবনে প্রথম দেখলাম কোনো মেয়ে নিজের বিয়ের কথা নিজেই আলোচনা করতে, আমাকে আগে থেকে কড়াভাবে হুঁশিয়ারি করে। তারপর আমি আর অধরা মিলে অধরার আব্বু আম্মুর রুমে যাই। সেখানে গিয়ে আমাকে দাঁড় করিয়ে অধরা সবকিছু গড়গড় করে বলতে থাকে। জীবনে প্রথম দেখলাম কোনো মেয়ে নিজের বিয়ের কথা নিজেই আলোচনা করতে, আমাকে আগে থেকেই কড়াভাবে হুঁশিয়ারি করা হয়েছে যে সব কথা শুধু হ্যাঁ হ্যাঁ করতে হবে, একদম না শব্দ উচ্চারণ করা যাবে না। তাই আমি থামবার মতো দাঁড়িয়ে কথায় কথায় শুধু মাথা নাড়িয়ে হুম করি। মানুষ বলে বিয়ের পর ছেলেরা পরাধীন হয়ে যায়, কিন্তু আমি তো শালার বিয়ের আগেই পরাধীন হয়ে গেলাম। চোখের সামনে ভাসতেছে আমার অন্ধকার জীবন। তারপর পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় কালকে একদম ঘরোয়া পরিবেশে বিয়েটা হবে। আমিও কোনো কথা না বলে শুধু হ্যাঁ বলে দেই। তারপর সেখান থেকে কথা বলা শেষ করে নিজের রুমে চলে আসি। আমি রুমে শুয়ে কালকে কি হবে সেটা নিয়ে ভাবছিলাম। আসলে আমার জীবনে আজ অব্দি যা কিছু হয়েছে সবকিছুই হঠাৎ করে হয়েছে, কোনো কিছু প্ল্যানিং করে হয় না। তবে আল্লাহর উপর এতটুকু বিশ্বাস আছে, তিনি যা করবেন অবশ্যই আমার ভালোর জন্যই করবেন। আমি যখন শুয়ে শুয়ে নানান চিন্তা করছি, তখনই অধরা আমার রুমে চলে আসে আর এসে বলল, জি মশাই, শুয়ে শুয়ে এত কি ভাবছেন? আজকে রাতটা কষ্ট করে এখানে কাটিয়ে দেন, কালকে থেকে দুজনের রুম একটাই হবে। কিছু ভাবছি না, আপনি এখন যান, আমি ঘুমাবো। ঘুমাও, আমিও গিয়ে ঘুমাই, কালকে আবার রাত জাগতে হবে। জান তো, খালি ফাইজলামি করেন। আমার কথা শুনে অধরা হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে, আর আমিও সব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, আর ঘুম থেকে উঠে দেখি বাড়ির পরিবেশটা বেশ অন্যরকম লাগছে। অধরার মামার বাড়ি থেকে কয়েকজন মানুষ আসছে, ও চাচা চাচিরা আসছে, সাথে অধরাদের আরো কিছু ঘনিষ্ঠ আত্মীয়রা আসছে। আর সবাই দেখি আমাকে দেখলেই কেমন জানি মুচকি আসে। আমার জন্য বিষয় একটু অস্বাভাবিক লাগছিল। তবে সব থেকে বড় কথা, ঘুম থেকে উঠে আজকে অধরাকে দেখিনি, আর আমি ইচ্ছে করে তার রুমে যাই নাই দেখা করতে। আর এভাবেই সারাদিন টুকটাক ব্যস্ততার মাঝে দিনটা পার হয়ে রাত নেমে আসে। সারাদিন অধরাকে দেখিনি। সন্ধ্যায় যখন আমাদের বিয়ে পড়ানো হয়, তখন দেখি অধরাকে অনেক সুন্দর করে বউ সাজিয়ে আমার পাশে বসানো হয়। আর একটু পরে কাজী সাহেব বিয়ের সকল নিয়ম মেনে আমাদের বিয়েটা সম্পূর্ণ করে। বিয়ের পরে অধরার বাবা মা আমাকে অনেক বোঝায়। আগে যাদের বড় আব্বু বড় আম্মু ডাকতাম, আজ তারা সত্যি আমার মা বাবা হয়ে গেল। ছোট নবাব হয়ে গেল নিজের ভাই। শুধু অধরা সিনিয়র আপু থেকে সিনিয়র বউ হয়ে গেল। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যাই। অধরাকে ওর চাচি বউ সাজিয়ে বাসর ঘরে বসিয়ে আসে, আর আমাকে বলে রুমে যাওয়ার জন্য। তারপর আমি বেশ কিছুক্ষণ পরে আস্তে আস্তে অধরার রুমে প্রবেশ করি। আসলে নিজের কাছে কেমন যেন লাগছিল অধরার রুমে প্রবেশ করতে, তবুও বুকের সাহস নিয়ে ঢুকলাম। আর রুমে গিয়ে দেখি অধরা লম্বা একটা ঘুমটা টেনে খাটের মাঝখানে বসে আছে।
আমি রুমে প্রবেশ করতেই সে খাট থেকে নেমে আসে, আমাকে সালাম করে, আবার গিয়ে ঘুমটা টেনে বসে পড়ে। এই মুহূর্তে আসলে আমার কি করা উচিত ঠিক বুঝতেছি না। ইচ্ছে করছে দরজা ভেঙে পালিয়ে যাই, তখন খাটে না বসে চেয়ারের উপর বসে পড়ি। আর এইটা দেখে অধরা বলল, এই তুমি এখানে কেন বসলে? আমার কাছে এসে ঘুমটা তুলে যাক, কেমন লাগছে আমি? প্লিজ আমাকে মাফ করে, আমি এইসব পারবো না। এই রুমে আমার জানি কেমন কেমন লাগছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসবে। আপনি বরং শুয়ে পড়ুন, আমি আমার রুমে চলে যাই। আসলে অধরাকে বউ হিসেবে ভাবতে আমার কেমন যেন লাগছিল। আমি যখন এই কথা বলার রুম থেকে বেরিয়ে আসতে যাব, ঠিক তখনই অধরা পিছন থেকে আমার পাঞ্জাবির কলার ধরে টেনে বিছানায় শুইয়ে দেয় আর নিজে আমার উপর শুয়ে রাগী কণ্ঠে বলে, আজকের রাতটা আমার কাছে অনেক স্পেশাল। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আজকের এই রাতটা ঘিরে। আমি আজকে আমার পূর্ণ স্ত্রী মর্যাদা চাই, কোনো ছাড় দিব না। আর যদি কোনো রকম উল্টোপাল্টা করো তাহলে কিন্তু খবর আছে। আমি কিন্তু একটু সময় চাইছি। তোমার যত সময় দরকার তুমি কালকে সকালে নিও, কিন্তু এখন কোনো সময় দেওয়া যাবে না। এখন আমার দ্বারা কিছু করা সম্ভব না, আমি কিছু করতে পারবো না। আমার দ্বারা সব সম্ভব, আর যা করার আমি করব, তুমি জাস্ট দেখো। তখন দেখলাম অধরা হাতে মোবাইল নিয়ে কাকে যেন কল দিচ্ছে, আর একটু পরে কল রিসিভ হতেই দেখি এটা তো অন্তরা। অধরা ওকে ভিডিও কল দিছে। তখন অধরা অন্তরাকে বলল, এই দেখ, আমার ভালোবাসা আমি নিজে করে নিচ্ছি। আজকে থেকে শুভ্র আমার স্বামী আর আমি ওর স্ত্রী। এরপর যদি তোকে ওর আশেপাশে দেখি তাহলে তোকে জানে মেরে ফেলবো। এখন আমরা বাসর করব, কালকে কলেজে আসিস। আজ রাতে শুভ্রের সাথে কি কি করি তোকে সব বলবো। একটা কথা মনে রাখিস, जो चीज मेरी है उसमें किसी का हक तो क्या, नजर तक मुझे बर्दाश्त नहीं है। কথাটা বলেই কলটা কেটে দিল। অন্তরাকে কিছু বলার সুযোগ দেই নাই। তখন আমি বললাম, এখন কি করবে? এই যে পাঠক পাঠিকারা অনেক তো পড়েছেন, এবার বাড়ি যান। আমি একটু আপনাদের শুভ্র সাহেবের ক্লাস নিব, পরে আবার দেখা হবে। আর এই বেটা আকাশ, তুই তো অনেক লিখছিস, এবার বন্ধ কর লেখা। বাসরাতের কথা লিখবি নাকি বেটা ফাজিল? তোর গল্প পড়ে কেউ কমেন্ট করে না, তাহলে লিখিস কেন? এখন লেখা বন্ধ কর, আমি বাসর করব।